শুভ আমাদের এসএমএস করেছেন আমাদের রাব্বি সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছে আমরা পরবর্তী আমাদের অতিথির কাছে, এবং শুরুতে আপনার নাম এবং আপনার পরিচয়টা আমি আপনার কাছ থেকে জেনে নেব। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নাম রাসেল, আমি এসেছি ধানমন্ডি থেকে। ওকে, তো আমাদের এক নাম। ওকে, প্রথমে বলতে চাচ্ছি আমি রেডিও ফুর্তির ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি লাস্ট 2 বছর ধরে একটা এপিসোড মিস করিনি। এটা ব্যক্তিগত ভালো লাগা থেকেই ভূত এফএম শোনা। আজকে আমি এসেছি এখানে বলার জন্য আমার জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী, যেটা আমি আজকে দুপুর বেলা পর্যন্ত শিওর ছিলাম না যে আমি আসবো কিনা, কারণ এটা আমাকে নিজেকে নিয়ে হয়ে যাওয়া কাহিনী। এবং এখানে আমি একটা ব্যাপারে খুবই ইতস্তত বোধ করছিলাম যে আমি নিজের পজেসড হওয়ার ব্যাপারটা নিয়ে অন এয়ার রেডিও ফুর্তিতে আসবো, সবাইকে বলবো জিনিসটা কেমন হবে আমার জন্য। তো আমার ওয়াইফ এবং আমার ছোট ভাই ওরা আমাকে বললো যে না, ইউ শুড এক্সপিরিয়েন্স দিস উইথ এভরিওয়ান। তো আমাদের তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা পাঠিয়েছেন, যার জন্য আমি ঘটনাগুলো একটু আগেও শুনেছি ওনার কাছ থেকে, অনেক অনেক চমৎকার, এবং আশা করছি সবাই এনজয় করবেন। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা পাঠিয়েছেন ওনাকে। থ্যাংক ইউ রাসেল ভাই। এনিওয়েজ, গোয়িং ব্যাক টু মাই স্টোরিজ, আসলে আমি এটাকে স্টোরি বলবো না। ইট ওয়াজ ব্যাক ইন 1993. I was a student of SS exam. আমি আমার পরীক্ষার বেশ কয়েক মাস আগে আমি একদিন বাসায় ফিরলাম বন্ধুদের সাথে টাইম পাস করে। ইট ওয়াজ অ্যাবাউট 6:30। তখন একটু খেয়াল করে মাগরিবের নামাজ হয় হচ্ছে অ্যাবাউট, আজান দেয় হচ্ছে 6:40 or 6:45 এই টাইমটাতে। তো আমি বাসায় ফেরার পরে সব তোমার রুমে গেলাম, ফ্রেশ হয়ে আমাদের লিভিং রুমে এসে টিভি দেখছি। তো যেহেতু সামনে এসএস এক্সাম, মা এসে বললো যে তুমি এক্সাম সামনে, পড়তে বসে যাও। তো আমি মাকে কোনো রিপ্লাই না করে আমি বসে টিভি দেখছিলাম। তো বেশ কিছুক্ষণ পরে মা চলে গেলেন। তারপরে আবার বেশ কিছুক্ষণ পরে যখন আসলেন তখন আবার মা এসে বললেন, কি ব্যাপার, তোমার পরীক্ষা, তুমি যাচ্ছ না কেন? তো অনেস্টলি তখন থেকে পুরো ব্যাপারটা আমার, এরপর থেকে আর কোনো কিছু আমার খেয়াল নেই। 3 months in my life I am absolutely blank. আমি যা শেয়ার করবো আপনাদের সাথে সে সব কাহিনী শোনা হচ্ছে আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার ব্রাদার্স, আমার রিলেটিভস, ফ্রেন্ডস যারা খুব কাছ থেকে ওই সময়গুলো আমাকে দেখেছে, তাদের সাথে বা তাদের মুখ থেকে শোনা বা যা হয়েছে সবই আমার নিজস্ব মেমোরিতে কিছু নেই। রাসেল ভাই, কোনটা থেকে শুরু করব? আচ্ছা, আমার মনে হয় যে আপনি যেভাবে আমাকে বলছিলেন সেভাবেই বলতে পারেন, মানে আমি যেভাবে শুনেছি সেভাবে, মানে সেটা অনেক ভালো ছিল। আমার মনে হয় প্রথমে যদি আমি বলি যে হোয়াট হ্যাপেন্ড টু মি ওয়েন আই ওয়াজ পজেসড, এটা হয়তো বা খুব নিয়মিত শোনাবে, কারণ আমি যেহেতু লাস্ট 2 বছর ধরে শুনছি বিভিন্ন লোক এসে, বিভিন্ন লোক আসেন যার ঘটনা শেয়ার করেন ভূত এফএমে। তারা বিভিন্ন সময় অনেক কিছু বলেন যে আমার যারা পজেসড হন বা যাদেরকে আমরা বাংলায় বলি আসর করা হয়, আসর হয়, তো আসর হলে মানুষ অনেক শক্তিশালী হয়ে যায়, অনেক বিভিন্ন টোনে কথা বলে। তারপরে এর কোনোটাই মানে ইট ওয়াজ অ্যাবসলিউটলি দ্য সেম উইথ মি। বাট যেটা তার সাথে কিছু জিনিস অ্যাড করতে চাচ্ছি আমি আমার মায়ের কাছ থেকে শোনা ছিল। যেহেতু আমি প্রথমে যখন আমার প্রবলেম দেখা দিল, ফার্স্ট থিং ফ্যামিলি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে নেওয়ার পরে 2-3 দিন ডক্টররা সব রকমের টেস্ট করলেন। অল দ্য ডক্টরস ওয়ার সেইং নাথিং হ্যাপেন্ড টু মি। আমি তারপরে তারা আমাকে জাস্ট বললেন যে মেন্টাল ব্রেকডাউন হয়েছে। এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছ থেকে শুনেছি যে কোনো লোক যদি পজেসড হয় এবং তাকে যদি ডক্টরের শরণাপন্ন করা হয়, ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, তখন ডক্টররা এই ধরনের কথাগুলো বলেন। বিকজ আমি ওনাদেরকে ব্লেম করবো না, আই এম শিওর যে আমাদের মেডিকেল সায়েন্সে এটাকে প্রুফ করার মতো কোনো টার্মস বোধহয় এখন পর্যন্ত বিজ্ঞানীরা বা সায়েন্টিস্টরা কোনোভাবে আবিষ্কার করতে পারেননি, বা তারা চান না, হয়তো হতেও পারে, সেটা আমার নলেজে নাই। তো
দুদিন পরে যখন আমাকে বা 3 দিন পরে আমি যখন বাসায় নিয়ে আসা হলো, আমি একটু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে, তাহলে হয়তো বা দর্শকদের বুঝতে সুবিধা হবে। আমার ফ্যামিলি, ইফ ইউ গোয়িং ব্যাক টু মাই ফোর ফাদার, আমার দে আর ফ্রম মিডল ইস্টার্ন সাইড। তো মিডল ইস্ট থেকে ওরা যে এসছেন, আমার বাবা মানে আমার দাদা পর্যন্ত ফ্যামিলিতে পীর বলবো না, বাট আমল বলেন, নামাজ বা বিভিন্ন ধরনের আমল যেটা হয়, এর সবগুলোই এদের, আমার দাদা, তার দাদা বা তাদের পুরো ফ্যামিলিতে এইভাবে ছিলেন। আমার বাবাও তার আর্লি চাইল্ডহুডে উনি এ ধরনের শিক্ষাগুলো তার ফ্যামিলি প্যারেন্টসদের কাছ থেকে পেয়েছেন। বাট আমার দাদা খুব আমার বাবা যখন খুব ছোট ছিলেন তখন আমার দাদা মারা যায়। তো মাই ফাদার ডিসাইডেড নট টু কন্টিনিউ উইথ দিস। হি ওয়েন্ট ইনটু এডুকেশন এন্ড দেন হি স্টার্টেড হিজ ওন বিজনেস এন্ড নাও হি ইজ ভেরি সাকসেসফুল। তো তারপরে আমরা তখন মানে পুরোনো সময় থেকে শোনা যে ফ্যামিলিতে কিছু জিন, যারা বলে যে মুরিদ হয়, মানুষ পীরের মুরিদ হয়, এটা একটা নর্মাল টার্মস, বাট জিনেরাও কিন্তু মুরিদ হয়। আমি মুরিদ হয় টার্মসটাকে মানে ক্লেম করছি না, আমি বলবো যে হয়তোবা মানুষ যখন মানুষকে পছন্দ করে, মানুষ মানুষের কাছে আসে, দেখা দেয়, তাদের সাথে শেয়ার করে সবকিছু, হয়তোবা জিনরাও কোনো কোনো মানুষকে তার আমল বলেন বা তাদের কাছে ভালো লাগার জন্য তাদের কাছে আসেন, এবং তারা এটা মানে কন্টিনিউ করে যায়। যেহেতু মানুষের জীবন সময়টা খুব নির্দিষ্ট, হার্ডলি আমরা দেখি যে অ্যারাউন্ড 80, 60 বা 70 একটা মানুষ নর্মাল মানে বাঁচে। বাট জিনরা, আমার যতটুকু নলেজ আছে বা যতটুকু শুনেছি বিভিন্ন সোর্স থেকে, দে লিভ অন মেনি হান্ড্রেড ইয়ার্স। মানে এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট ওনাদের আয়ু আমাদের চেয়ে অনেক বেশি হয়। তো শুধু ওই সোর্স থেকে যদি আমি বলি, ওই এই ইনফরমেশনটাকে বেসিক ধরি, তাহলে বলতে হবে যে কোন জিন যে 1000 বছর বয়স এবং যে মারা যায়নি, সে হিসেবে যদি আমরা হিসাব করতে থাকি, তাহলে আমরা যদি এখন 2013 সাল চলছে, বাট আমি যদি বলি যে 1000 সাল থেকে নিয়ে আজকে পর্যন্ত একটা জিনও মারা যায়নি, তাহলে হিসাব করতে হবে যে এগেইনস্ট হিউম্যান পপুলেশন, মানে আপনি যদি একটা রেশিও অ্যানালাইসিস করেন, হাউ মেনি জিনস আর দেয়ার। আমি কখনোই, অনেকেই বলে যে পজেসড হয় না বা জিন দেখি না বা জিন বিশ্বাস করি না। কত নাম্বার অফ জিন কত, এটা আমার বিতর্ক না। আমার একটা স্ট্যাটিস্টিক্স আমি দিচ্ছি দর্শকদেরকে, ওনারা নিজেরাই চিন্তা করে বের করে নেবেন যে হোয়াট শুড বি দ্য রেশিও। 1:2, একজন মানুষ সমান কতজন জিন হতে পারে। এবং আমি শিওর যারা দর্শকরা শুনছেন, যারা ভয় পান না, তারা হয়তো তাদের আশেপাশে এখনো নাম্বার তো চিন্তা করে কিছুটা হলেও ঘাবড়াবেন। বাট নট টু ওয়ারি, আমি শিওর যদি এটা বাস্তবে এইভাবেই হতো, তাহলে একটা মানুষও বোধহয় নর্মাল থাকতো না। আমি ঠিক আছে, এই ব্যাপারটার পরে আমি যেটা বলবো যে সময়, একটা সময় থাকে, দিনের নির্দিষ্ট কিছু সময়, এটা আমি কিছু স্টাডি করেছি, আমার স্টাডি থেকে পাওয়া। বিকজ যখন আমি 3টা মাস আমার লাইফ থেকে চলে যাওয়ার পরে, আমি একটু লট অফ টাইম, বিকজ আপনি যখন 3টা মাস ব্ল্যাঙ্ক বলি, আমি শুধু 3টা মাস না, আমার আর এরও আগে লাইফের কিছু মানে মেমোরি আমার ব্ল্যাঙ্ক হয়, যেটা আমার সময়ের সাথে আস্তে আস্তে আমি আবার মনে করতে পারি। বাট আফটার 3 মান্থস আমি মেমোরিতে আমার ছিল না। তো ওই সময়টা আমি যখন দেখলাম যে আমাদের এখানে মানে যে ধরনের মানুষ আছেন, মানুষ যারা বলছে যে বা যারা বিশ্বাস করেন যে জিন এক্সিস্ট করেন, এবং তারা কিছু প্রচলিত কথা বলে গেছেন যে আর্লি মর্নিং এ, মানে ভোর রাত বলতে আমরা বুঝি যে সুবা সাদেকে, বাট আর্লি মর্নিং বলতে আমি বুঝাচ্ছি 2:15 থেকে নিয়ে 4:30, রাত 4:30, এই টাইমটা মাঝখানে আমি শিওর আপনি আমার সাথে এগ্রি করবেন যে আপনার যতজন গেস্ট এসছেন, যে রাতের ঘটনাগুলো বলেন, তারা কিন্তু মোটামুটি এই টাইম ফ্রেমের মধ্যেই বলেন। তারপরে দুপুর 12টা বলা হয়, দ্যার ইজ এ টাইম। তারপরে আমি আরেকটা বলবো যে মাগরিবের নামাজের যে আজানটা হয়, আজানের 15 মিনিটস আগ থেকে নিয়ে আজানের পরেও আরো 15 মিনিটস, এই টাইমগুলোতে আমার মনে হয় যেটা, বা আমি যতটুকু আমি আবার বলছি যে আমি যথেষ্ট অ্যানালাইসিস করেছি, বিকজ আই ওয়ান্ট টু নো হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড উইথ মি। যদিও জানি কিছুই করতে পারবো না, হোয়াট হ্যাপেন্ড ইট হ্যাপেন্ড, তবুও একটা কৌতূহল থেকে আমি স্টাডি করে যখন দেখলাম, আমার ফাইন্ডিংসটা হচ্ছে এরকম যে মানুষের 365 ডেজ সার্কেলের মাঝে দেয়ার ইজ এ টাইম যখন
মানে প্যারানর্মাল যেটাই আমি বলি, জিন বলি, আমি ভূত বিশ্বাস করি না, আমি প্রেত এই ধরনের কোনো ওয়ার্ড বিশ্বাস করি না। আমি মনে করি এটা জিনের বা জিনের মধ্যে ভালো বা খারাপ যেরকম আছে, ও খারাপ জিনটা যাকে বলছেন, ওদের এনকাউন্টার উইথ হিউম্যান বিং যখন আসে, তখন ওরা ওটাকে বলছে যে এটা ভূত, বা এটা বা ওটা পেতনি বলে, বা অনেক ধরনের অনেকে নামে অনেক নামে অনেক কিছু বলে। বলে। তো আমার বিশ্বাসটা হচ্ছে জিনের উপরে। তো এই সময়গুলোতে তারা অ্যাক্টিভ থাকে প্রচুর, তারা বেশ অ্যাক্টিভ হতে পারে। আর আমি আরেকটা জিনিস আপনাকে বলবো যে এক্সেপ্ট জিন, দের ইজ another থিং, প্রেতাত্মা বলেন অথবা স্পিরিট। স্পিরিট, ইট ইজ 100% ট্রু। আমি বিশ্বাস করি তাকে, খুবই বিশ্বাস করি স্পিরিটস আছে। স্পিরিটস যারা আছে তারা হচ্ছে কষ্ট পেয়ে যারা মারা যান, যাদের ডেথটা নর্মাল না, স্পেশালি কিছু লোক যাদের অকাল মৃত্যু হয় যে কোনো দুর্ঘটনার কারণে, অথবা খুব কষ্ট নিয়ে যখন একটা মানুষ মারা যায়, তখন তার সোলটা পৃথিবী থেকে যেতে চায় না। এটা আমার বিশ্বাসটুকুর কারণটা আমি এক্সপ্লেন করব। আমি কিছু বই পড়েছি, বইয়ের রেফারেন্সেও আমি দেখেছি যে হ্যাঁ, ইট ইজ ট্রু। এবং আমি পার্সোনালি কিছু স্টাডি করে দেখেছি যে মানুষের সাথে যে প্যারানর্মাল ঘটনাগুলো আমরা বলি, সেখানে দুটো জিনিস আমি বলবো। জিন যদি আপনি বলেন, জিন বললে আপনি হুজুরের কাছে যান, বা যারা জিন প্রসেস হওয়া লোককে ঠিক করতে পারেন, সে হুজুর হোক আর যেই হোক, তাদের কাছে গেলে আপনি এটা থেকে মুক্তি পেতে পারেন। বাট কিছু জায়গার ব্যাপারে বলা হবে, কিছু বাসা বলেন, কিছু স্পেসিফিক এরিয়ার কথা বলা হয় যে ভাই ওখানে গেলে ইউ ফিল সামথিং ডিফারেন্ট, এখানে কিছু একটা প্রেজেন্স ফিল করা যায়, এবং ওখানে দেখা যাচ্ছে আপনি যত কিছুই করেন না কেন, ইউ কান্ট গেট আউট অফ ইট। তো আমার বিশ্বাসটা হচ্ছে এ ধরনের এনভায়রনমেন্টটা ইজ বেসিক্যালি স্পিরিটস দ্বারা, মানে স্পিরিটস এর কারণে এটা হয়। আর আরেকটা যেটা আমি বলবো, ডেভিল, এটা আরেকটা, মানে আমার আমার পার্সোনাল অ্যানালাইসিস আমি আপনাকে বলছি, এবং আমি রেফারিং টু মেনি বুকস, আমি নিজে পার্সোনালি স্টাডি করেছি। এবং আমি যেহেতু ব্যবসার কাজে হোক, আমি পৃথিবীর বিভিন্ন দেশে যাই ব্যবসার ফাঁকে, যদি কোনো লোককে আমি পাই যে হি মাইট বি এন ইন্টারেস্টিং পার্সন হু ক্যান শেয়ার ইন্টারেস্টিং স্টোরিজ অ্যাবাউট প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, আমি তার সাথে শেয়ার করি। এবং বিভিন্ন লোকের বিভিন্ন মতবাদ নিয়ে আমি নিজে একটা কিছু কনক্লুশন নিজেকে দেওয়ার চেষ্টা করেছি, সেটাই আমি শেয়ার করছি আপনার সাথে। ডেভিল ওয়ার্শিপার্স বলা হয়, ডেভিল ওয়ার্শিপ হয়। এবং আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সময় শুনেছি, স্পেশালি আপনাদের সুমন ভাই, গোস্ট হান্টার্স, বাংলাদেশের গোস্ট হান্টার্স, উনি বিভিন্ন ভাবে শেয়ার করেছেন। তো ডেভিল ওয়ার্শিপার্স আছে, এবং এটাকে আমরা বলছি ব্ল্যাক ম্যাজিক হয়। তো দিস আর মাই অ্যানালাইসিস। আমি আশা করছি যে যারা ভয় পান না, তারা এগুলি সম্পর্কে একটু সচেতন হবেন। আচ্ছা, আমরা এখন ঘটনা যাব, তবে তার আগে আমাদের একটা ছোট্ট ব্রেক লাগবে, এবং ব্রেকের পরে আমরাও ফিরে আসবো, একটা ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার ফিরে আসবো, এবং তারপরে আমরা ঘটনায় যাচ্ছি। সো স্টে টিউনড, রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। জাস্ট একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসছি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:36। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। তো যে কথা আমরা বলছিলাম, এবং আমরা একটু আগে শুনছিলাম আপনার ঘটনা, এবং একটা জিনিস আপনি সেই সময় বলছিলেন আমাদেরকে গল্প, মানে আপনার ঘটনাগুলো বলার সময় একটা পর্যায়ে বলছিলেন যে আপনি 3 মাস, আপনার এসএসসি পরীক্ষার আগে থেকে 3 মাস আপনি পজেস্ট ছিলেন, এবং সেই সময় আপনাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছিল। আপনি একটা কথা বলছেন যেটা মাঝি, ওই ব্যাপারটা আমি একটু সবার কাছে একটু আচ্ছা, ওই জায়গাটা যেতে চাই একটু। ওকে রাসেল ভাই, আমার আগেই বলেছি, ডাক্তারের কাছে যাওয়ার পরে হসপিটাল থেকে আমাকে বলা হলো যে না, মানে আমার ফ্যামিলি যেটা আমাকে বললো যে হি ইজ মেন্টালি ডিস্টার্বড। এটা বলা হয়নি ডিরেক্টলি, বাট বলেছে মেন্টালি ব্রেকডাউন, নার্ভাস ব্রেকডাউন বলা হয়েছে। তো যেহেতু পরীক্ষার আগে বা এরকম কিছু একটা হতে, আমি আই ডোন্ট নো, আমি অনেক সময় শুনেছি যে আরো অনেক যারা পজেসড হয়েছেন, আমি দুজনের সাথে কথা বলেছি, ওনাদের একই রেজাল্ট ছিল, হসপিটাল থেকে এই ধরনের একটা রিপোর্ট দেওয়া হয়। বাট আমি আগেই যেহেতু বলেছি, আমার ফ্যামিলি, আমার বাবা, স্পেশালি আমার বাবা, উনি যেহেতু আমার দাদা বা তাদের জেনারেশন থেকে উনি এই ধরনের ব্যাপার সম্পর্কে অবগত ছিলেন, উনি জিনিসটা রিয়েলাইজ করা কিছুটা হলেও আঁচ করতে পেরেছিলেন যে দেয়ার মাইট বি সামথিং রং। এবং আমার বাবা এবং আমার মা, ওনারা যত রকমের হুজুর বলেন, ওনাদের সোর্সে বিভিন্ন রকম হুজুর এবং বিভিন্ন রকমের ট্রিটমেন্টের ব্যবস্থা করলে
তারপরেও আসলে আমার কোনো অবস্থার উন্নতি খুব একটা হয়নি। শেষ পর্যন্ত একজন মানুষ, উনি কোনো হুজুর না, উনি একজন মাঝি। ওনার সাথে আমি পরবর্তীতে সুস্থ হওয়ার পরে আমার দুবার মিট করার সৌভাগ্য হয়েছিল। ওনার কাহিনীটা হচ্ছে এরকম যে উনি বুড়িগঙ্গা নদীতে, আগে যখন এখন বসিলা ব্রিজ ব্রিজ বলা হয়, কিছুক্ষণ আগে আমাদের ভাই আসিফ ঘটনা বলছিল ওর কামরাঙ্গীরচরের ফ্যাক্টরি ঘটনা। তো বসিলা ব্রিজ যখন হয়নি তখন বুড়িগঙ্গার এপার থেকে ওপার যাওয়ার জন্য মাঝিদের উপরে ডিপেন্ড করতে হতো। তো মাঝি যখন নৌকা বাইতে বাইতে রাতের 10:30, 11:30 তখন তারা তাদের ডেস্টিনেশনে ফেরত যায়। তো when he was going back one day, I don't know exactly when, but একদিন উনি ফেরত যাচ্ছিলেন, তখন উনি খুব দূর থেকে একজন বেশ বৃদ্ধ একজন মহিলা দেখলেন যে নদীর এক পার থেকে ওনাকে ডাকছে যে তুমি আমাকে নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য আমাকে একটু সাহায্য করো, এই সময় আমি কোনো নৌকা পাচ্ছি না। তো সে মহিলা যখন ওই নৌকায় উঠে বসে এবং সে নৌকা চালাচ্ছিল, এবং মহিলা কোনো কথাই বলেনি মাঝির সাথে। তার নাম কালু মিয়া, তাকে কালু মিয়া নামেই সবাই চেনে। কালু মিয়া নদীর ওপারে যখন বৃদ্ধাকে নামালেন, তখন বৃদ্ধা তাকে টাকা সাধলেন, কিন্তু কালু মিয়া বললেন যে না, আমি তো বাড়ি যাচ্ছিলাম, আপনাকে নামিয়ে দিয়ে কেন, টাকা লাগবে না। যে কোনো কারণেই হোক বৃদ্ধা কালু মিয়াকে হাতে কিছু একটা দিয়েছিলেন এবং বলেছেন যে তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমাকে আমি একটা কিছু দিচ্ছি, তুমি এটা শুধুমাত্র মানুষের উপকারের জন্য তুমি ব্যবহার করতে পারবে। কোনো বাণিজ্যিক কোনো কাজে বা কাউকে সাহায্য করে, কাউকে হেল্প করে তুমি তার বিনিময়ে টাকা নিবে, তুমি সেটা করতে পারবে না। এবং সে থেকেই কালু মিয়া মাঝি থেকে এভাবে বিভিন্ন রকম মানুষের হেল্প করে বেড়ায়। এবং আমি যেহেতু আমার ফ্যামিলিতে হয়েছে, এমন কোনো অ্যামাউন্ট সে আমার ফ্যামিলি থেকে নেয়নি যে তার বিনিময়ে আমি আমার জীবনকে তুলনা করতে পারি। হয়তো বা ডক্টররা হলে অনেক বড় একটা বিল দিতেন, হাসপাতালের অনেক বড় বিল থাকতো, সেরকম কোনো অ্যামাউন্ট আমার যা খরচা হয়নি। তো যাই হোক, সেভাবেই কালু মিয়া এই কাজে এসছেন এবং সে আমাকে না, আমার জানার মতো অনেক লোককে সে হেল্প করেছেন। এবং কালুর দ্বারা আমি শিওর যারা আমাকে শুনছেন, আমি জানি না কোনো এরকম প্রসেস কেউ আছেন কিনা যাকে উনি ট্রিটমেন্ট করেছেন। সেই ট্রিটমেন্টের ফলে আমি ভালো আছি। আমার আমার আমি আমি I got married, I have 2 sons, alhamdulillah, I have no problem. And it's been already more than almost 20 years. So এখন পর্যন্ত আমার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কালুর ব্যাপারটা। আর আমি কিছু জিনিস শেয়ার করব when I was possessed, যেটা আমি আমার পরবর্তীতে আমার ভাই বা আমার বাবা মা ওনাদের কাছ থেকে যখন শুনেছি। ট্রিটমেন্ট করার সময় আমি আমি ওই ঘটনা যাচ্ছি না, যেহেতু সময়ের একটা স্বল্প ব্যাপার আছে, যে কি হয়েছিল, কেন হয়েছিল, ওই ধরনের ঘটনা আপনি শিওর ভূত এফএম-এর সব দর্শকরা অনেকবার শুনেছেন। রাদার আমি কিছু আমি কিছু হিন্ট গুলো নিয়ে কথা বলবো। যে একটা সময় ছিল যে আমার মা যখন আমাকে ট্রিটমেন্ট করা শুরু করলেন, তখন ট্রিটমেন্ট মানে কালু মেয়ে ট্রিটমেন্ট করা হলো। এর আগে বিভিন্ন হুজুর এসছে, বিভিন্ন সময়ে আমাকে হার্ম করার চেষ্টা করা হয়েছে। আমি নিজে মারার চেষ্টা করেছি। নিজের গলা নিজে চেপে ধরার মতো অবস্থা। অসম্ভব ফিজিক্যাল স্ট্রেংথ আমার মধ্যে কোথাও থেকে চলে আসতো, আমি ঠিক জানি না। বলা হচ্ছে যে 2-3 জনকে আমি বা মানুষকে আমি কোনো মানুষই মনে করছি না, ব্যাপারটা এরকম আর কি, যারা আমাকে হয়তো বা ওই মুহূর্তে অস্বাভাবিক কোনো কারণেই তারা ধরে রেখে চেয়েছিল। তারপরে যখন আস্তে আস্তে ট্রিটমেন্ট করতে করতে যখন দেখা যাচ্ছে যে অবস্থার উন্নতি হচ্ছে না, তখন আমার মা, উনি যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি বলবো আমার মা যে কাজটা আমার জন্য করেছেন হয়তো বা মা বলেই সম্ভব। একটা পর্যায়ে ছিল যে আমার কাছে কেউ আসতে পারতো না, এবং কালুর যে ট্রিটমেন্টটা ছিল সেই ট্রিটমেন্টটার প্রধান বৈশিষ্ট্য ছিল আপনাকে গায়ে ছোঁয়াতে হবে। ওতে কি লেখা ছিল বা কি আছে আমার মাও জানেন না, এবং ওটা খোলা নিষেধ ছিল। গায়ে ছোঁয়াতে হবে। তাবিজ গায়ে দেওয়ার মানে আপনার শরীরে কোনো তাবিজ দিয়ে দেবে এরকম কোনো ব্যাপার ছিল না। কিছু পানি ছিল যেটা হয়তো বা আমার উপরে মানে ছিটানোর ব্যাপার ছিল নির্দিষ্ট কিছু টাইমে। এবং আমি পরবর্তীতে শুনেছি যে একদিন আমার মা রাতের, তখন বোধহয়
অ্যারাউন্ড 10:30 or 11:30 কিছু একটা সময় হবে। তখন আমার মা এসছেন রুমে। আমাদের দোতলা বাড়ি। তো ফার্স্ট ফ্লোরে লিভিং রুমে আমি শুয়েছিলাম সোফার উপরে, এবং আমি আলো সহ্য করতে পারতাম না। ইফ দেয়ার ওয়াজ আ লাইট, আমি প্রথম কথা লাইটটাকে বন্ধ করো। এবং আমি শুয়েছিলাম, তো আমার মা এসছেন। এসে উনি আমাকে বোধহয় কোন রকম ট্রিটমেন্ট করতে, যেটা কালু নির্দেশ দিয়েছিল সেভাবে উনি ট্রিটমেন্ট গুলো করছে। বিকজ আমি কালু ওই মুহূর্তে আমার সামনে আসাটা, কালু ওইটা নিজের জন্য সেফ ফিল করেনি। ওই ঘটনাটা আমি একটু পরে বলবো আপনাকে। বাট ওই মুহূর্তে মা যখন এসছে, তখন উনি আমার গায়ে যখন কিছু একটা ছোঁয়ালেন, তখন আমি অসম্ভব অসম্ভব বাজে ব্যবহার করি মায়ের সাথে, এবং তাকে খুব শক্তভাবে আমার মাকে ধরে বসি, যেটাতে আমার মা প্রচন্ড ব্যথা পেয়েছিল। সব পিছনে আমার বাবা ছিল, আমার ভাইরা ছিল, দে হেল্প, মাকে ফুটিয়ে নিয়ে আসছে। ওনার ক্ষতি হয়নি ডেফিনেটলি। বুঝতেই পারছেন যে 2-3 জন লোক আমাকে ধরে রাখতে পারছে না। ও অবস্থায় যদি আমি একজন, আমার মা, ওনাকে আমি এভাবে জোরে ধরি, ডেফিনেটলি উনি তো অনেক শারীরিক ভাবে ব্যথা তো ডেফিনেটলি পেয়েছেন। এরপরে আরেকটা মজার ব্যাপার ছিল যে, মজার কাহিনী বলবো, এটা আমার এখন ফানি শোনাচ্ছে হয়তো, যে আমি আমার নিজের ব্যাপারে গল্প শুনছি আরেকজনের কাছে, এটা তো ব্যাপারটা ফানি অবশ্যই। তো আমি কালু যেদিন ফার্স্ট ট্রিটমেন্ট করার জন্য আমার বাসায় আনা হয়, আমার বাসায় একজন কেয়ারটেকার আছেন যার বয়স, চাকরির বয়স আমার বাসায় এবং আমার বয়স সমান। তো হানিফ কাকা বলি আমরা ওনাকে, হানিফ কাকা ওনাকে নিয়ে আসলেন বাসায়। তো বেলা তখন 10টা থেকে 12টা এর মধ্যে কোনো টাইম হবে। আমি উপরে বসা ছিলাম, আমার মা সাথে ছিলেন। তো উপরে আমি ইজি চেয়ারে বসে বসে, মানে কি করছেন ঠিক জানিনি, বা গল্পের যখন শুনেছি কাহিনী তখন আমাকে কেউ বলেনি যে আমি কাজটা করছেন, তো বলতে পারছি না। তো হঠাৎ করে নাকি আমি মাকে বলছি যে, মা, কি এসছে বাসায়? তো আমার ধানমন্ডিতে আমার বাড়িটার সামনে বেশ বড় একটা বাগান, খোলা জায়গা আছে। তো দোতলা বাড়িটা, তো দোতলা বাড়ি থেকে আপনি গেটে অ্যাটলিস্ট, মানে ওখানে কেউ আসলে কোনো কলিং বেল দিচ্ছে না, দারোয়ান গেট খুলে কথা বলছে। তো মা স্বভাবতই, যেহেতু মা জানে না কেউ এসছে, মা বলছে কেউ আসে নাই, তুমি আরাম করো। তা আমি বলছি কেউ তো আসছে, অবশ্যই আসছে, কে আসছে আমাকে বলো। তো মা বললেন যে না, কেউ আসে নাই, কারণ ওই মুহূর্তে মা জানতেন না যে এসছে। তারপরে আমি যখন খুব এগ্রেসিভ হয়ে গেলাম, আমি হঠাৎ করে আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি অসম্ভব, মানে আমার কাছে কেউ আসবে এই ধরনের কোনো সাহস করা কোনো নর্মাল মানুষের পক্ষে সম্ভব ছিল না। তো আমার মা আমাকে বারবার যখন বলছে, আমি মাকে বলছি যে কেউ এসছে, যে এসছে ওকে বের হয়ে যেতে বলো, আর ও যদি বের না হয়ে যায়, ওর যদি আমি পাই, আমি ওকে মেরে ফেলবো। তার কিছুক্ষণ পরেই মাকে কাজের মেয়ে এসে বললো, রুম থেকে ডেকে বাইরে নিয়ে যে বলতেছে যে এরকম একজন লোক এসছে, কালো মেয়ে এসছে। তো ইট ওয়াজ আ ভেরি সারপ্রাইজিং থিং, যে ওই মুহূর্তে আমি তো আর প্রশ্নই উঠে না, কিভাবে জানলাম জানি না। প্রবাবলি দ্য থিং যে উইচ পজেসড মি, সে হয়তো বা আমাকে, বা তার সিক্স সেন্স হয়তো বা কাজ করছিল, আমার তো ডেফিনেটলি না। অ্যাজ আই সেড, আমার কোনো ব্ল্যাঙ্ক মেমোরি ছিল। তারপরে আরেকটা মজার ব্যাপার ছিল যে, একদিন আমি শুয়ে আছি, আমাকে ড্রিপ দেওয়া হতো, বিকজ আমি ভালোভাবে খেতে পারতাম না। তো একটা এত সময় ধরে একটা মানুষ যদি তার খাওয়া দাওয়ার ঠিক মতো না হয়, খুব স্বাভাবিকভাবেই শারীরিক অবস্থা খারাপ হয়। তো আমার বাবা খুব ওয়ারিড ছিলেন। তো হাসপাতাল থেকে ডক্টরের সাথে কথা বলে উনি একজন ডক্টর অ্যাপয়েন্ট করলেন। রাতে উনি আমার সাথে থাকতেন কিছুদিনের জন্য। তো উনি আমাকে মেইনলি স্যালাইন দিতেন। তো আমাকে রাখা হতো এরকম ভাবে যে, আমি একটা লিভিং রুম যে বলছি, লিভিং রুমে 130 জন লোক বসতে পারে, রুমটা এতটাই বড়। সেই লিভিং রুমের মাঝখানে ফ্লোরে বেডিং করা হলো, আমাকে ঠিক মাঝখানে শোয়ানো হতো, এবং আমার চারপাশে ন্যূনতম 10-12 জন লোক ঘুমাতেন, যে আমাকে পাহারা দেওয়ার জন্য আমাকে ঘিরে এতগুলো লোক ঘুমাতেন। তো ড্রিপটা যখন দিয়ে দিলেন, ডাক্তার দিয়ে চলে গেছে, তো সরি আমি ভুল বলছি, চলে যায়নি, উনি বলতে রাতের বেলা ছিল, অন্য রুমে ওনাকে শোয়ার ব্যবস্থা, আরাম করার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। যে ড্রিপ দেওয়ার সবাই আমি ঘুমাচ্ছি, সবাই ঘুমাচ্ছে।
হঠাৎ করে আমি যখন শুনলাম যে আমি উঠে বসেছি, তো আমার পাশে যে ঘুমাচ্ছিলেন, আমার ঠিক স্মরণ নেই কে ছিলেন, উনি ভেজা ফিল করে একদম ঘুমানোর পরে যে হঠাৎ করে বেডটা ভেজা থাকে তাহলে তো ঘুম ভেঙেই যায়। উনি ভেজা ফিল করে উনি ঘুম থেকে উঠে গেলেন, উঠে গিয়ে বলছেন লাইটটা একটু জ্বালান, এখানে পানি কিসের। তো ওনারা একজন ওর রুমে আরেকজন ছিল, কেউ সবাইকে কথা বলছেন নিজের মধ্যে। লাইটটা যখন জ্বালান তখন দেখলেন যে আমার হাতে যে সিরিঞ্জটা দেওয়া ছিল, তো বাটারফ্লাই যখন আপনি পুশ করেন, ওটাকে যদি পাইপটাকে খুলে ফেলা হয়, ব্লাড কিন্তু বের হতে থাকে। তো বেসিক্যালি মাই ব্লাড ওয়াজ ওভারফ্লোয়িং, ইট ওয়াজ অল ওভার দ্য ফ্লোর। আই থিঙ্ক ইট ওয়াজ মাই রাইট সাইড। আমি যখন পরে যখন শুনলাম আর কি। তো মানে যেটা বলতে চাচ্ছি যে আমাকে মেরে ফেলার জন্য, মানে মেরে ফেলার জন্য, আমি কালুর সাথে যখন ব্যাপারটা নিয়ে আলাপ করলাম, যখন আমি ভালো হয়ে যাওয়ার পরে আমি বলছি আমি দুবার দেখা করেছি, তখন কালু আমাকে যেটা বললো যে আপনাকে পজেস, যে জিনিসটা পজেস করেছে, যে জিন পজেস করেছে, সে চাচ্ছিল টু টেক ইউ অ্যাওয়ে উইথ ফ্রম ইউর ফ্যামিলি এন্ড সবসময় জন্য নিয়ে যাচ্ছিল। পারছিল না, যেহেতু ট্রিটমেন্ট হচ্ছে, পারছিল না যেহেতু সবাই নজরদারি ছিল, যতই প্রবলেম আমি তো ওই মুহূর্তে করে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছিল। তো যেহেতু নিতে পারছিল না, একটা পর্যায়ে ছেড়ে দেওয়ার আগে তার চেষ্টাই ছিল ওকে মেরে ফেলবো, যদি আমি না নিতে পারি ওকে মেরেই ফেলবো। তো again I can never mean thankful enough to Kalumia who helped me at that moment and my family definitely. এরকম আরেকটা কাহিনী বলবো না, মানে আরেকটা ইনসিডেন্ট আমি আপনার সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমি একটা পর্যায়ে এসে বোধহয় আমার ছোট ভাই, আমরা 4 ভাই, আমার জাস্ট ইমিডিয়েটলি ছোট ভাই, তো তখন জি হরর শো হতো। তো স্বভাবতই বোধহয় বাসায় আসলে এতটা ডিপ্রেস হয়ে গেছে সবাই, এই ধরনের একটা ঘটনা ঘটেই যাচ্ছে দিনের পর দিন, কেউ কিছু করতে পারছে না। বাবার ফাদার ইজ এ বিজনেসম্যান, ওনারও ব্যবসায় সময় দিতে পারছেন না, বাসার ছেলের এই অবস্থা, সবকিছু মিলে ওনারা সবাই খুব ওয়ারি ছিলেন। তো একদিন বোধহয় যে কোনো কারণেই হোক, কারো জন্মদিন ছিল বা কিছু, আর আমি বোধহয় বলছিলাম যে আই ওয়ান্ট টু গো আউট অফ দ্য হাউস, আমি বলছিলাম বাইরে খেতে যাবো, মানে যেটা আমি পরে শুনেছিলাম। তো আমি খেতে যাব শুনে কালুর মানা ছিল, কালু মিয়ার বারণ ছিল যে ওনাকে এমন কোন জায়গায় নিয়ে যাবেন না যেখানে আই ক্যান অ্যাটেম্প টু কিল মাই সেলফ, আই ক্যান গেট ইনটু সাম অ্যাক্সিডেন্ট, এই ধরনের কিছু, মানে কোন জায়গা থেকে আমাকে দূরে রাখার জন্য, সব এরকম কিছু থেকে। তো আমরা ওখানে তখন একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, ওখানে যাওয়া হলো বাসার খুব কাছেই। ওখানে যাওয়ার পরে আমি যতটুকু পরে শুনলাম যে আমাদের ডেফিনেটলি আমার চাচা, খুব কাছের আত্মীয় যারা ছিলেন, আমার বাবার ভাই বা আমার ভাইরা সবাই ওখানে গেলাম। যাওয়ার পরে ওখানে রেস্টুরেন্টে কিন্তু টিভি থাকে, তো জি হরর শো টিউন করা ছিল, চ্যানেলটা টিভিতে চলছিল। তো একটা পর্যায়ে জি হরর শো, মানে সবাই খাওয়া দাওয়া মাত্র অর্ডার করেছি, এবং আমি যতটুকু শুনেছি যে আমি এতটাই খুশি বা এতটাই লাইভলি ছিলাম ওই মুহূর্তে, আমি সবাইকে বলছি হ্যাঁ এটা খাও ওইটা খাও, আমি কথা বলছি। আই উইশ আই কুড রিমেম্বার, বাট আমি জানি না। আমি আবারও বলছি সবকিছু আমার শোনা, আমার পরবর্তী আমি সুস্থ হওয়ার পরে। তো সবকিছু অনেক খাওয়া দাওয়া অর্ডার করার পরে সার্ভ করবে, ঠিক ওই সময় আমি জি হর্ষ হচ্ছে, আই ওয়াজ স্ক্রিপ, মানে আমি শুধু একটাই কথা বলছি, আমি থাকবো না, আমি বাসায় যাব, এখান থেকে চলো, এখান থেকে বের হও। জিহর্ষের সাথে কোনো মানে সম্পর্ক আছে আমি সেটা বলছি না, আমি জাস্ট ওই মুহূর্তে সম্ভবত যে অ্যাগ্রেশন গুলো দেখানো হয় বা যে ট্রুথ দেখানো হয়, যে ভয়টা মানুষ পায় একটা হরর শো বা একটা মুভি দেখে, হয়তো ওই ধরনের কিছু আমাকে ট্রিগার করেছে, আমি জানি না। তো বাসায় নিয়ে আসলো আমাকে, সব খাওয়া দাওয়া, কেউ কিছু খেলো না, সবকিছু প্যাক করে বাসায় আসলাম। আসার পর আই স্টার্টেড অ্যাক্টিং ভেরি অ্যাবনর্মাল মানে কিরকম, মানে আমাকে কেউ ধরে রাখতে পারতেছে না, আমাকে আমি পাগলের মতো করছি, আমি দরজা সব ভেঙে ফেলবো, মানে এই ধরনের কাজ। তো আমার ছোট ভাই ও নাকি ও কোথাও থেকে হতে পারে শুনেছে, আমি ঠিক জানি না, সম্ভবত হুজুরের কাছ থেকে হবে বা নিশ্চয়ই মুরব্বী কারোর কাছ থেকে, যে যদি মানুষকে কখনো পজেস মনে হয় অথবা কিছু এ ধরনের কিছু মনে করে, তাহলে হাতের ছোট আঙ্গুলটাকে চেপে ধরে সূরা ইখলাস পড়লে নাকি ইট হেল্পস।
তো what I did was at that moment আমাকে 4-5 জন মিলে বিছানায় ধরে আছে। তো he was মানে ও তখন আমার থেকেও ছোট। তো আমার আঙ্গুল ধরে আমাকে মানে ওই সূরা পড়ছিল। এবং সবাই যেটা বললো যে আমার লেফট সাইডে যারা 3 জন ধরা ছিলেন 3 জনকে আমি একটা ঝাটকা দিয়ে সরিয়ে নিজের মাথা দিয়ে আমি ওর মুখে হিট করলাম, আমার কপালটার মুখে। তো ঠিক এক্স্যাক্টলি ওদের নাকে এসে পড়লো আর কি। হি ওয়াজ ব্লিডিং ভেরি ব্যাডলি। এবং ওর ব্লিডিং দেখার পরে মনে হয় আমি মানে আমি 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 বোধহয় আরো বেশি পাগল হয়ে গেলাম। ইনি অনেক কষ্ট করে আমাকে কিছু একটা আমি জানি না কি ট্রিটমেন্ট ওই মুহূর্তে চলছিল আমার উপরে। তো আমাকে স্টেবল করা হলো। এরপর একদিন মানে আমি টয়লেটে যাব। তো ন্যাচারালি আমাকে কেউ টয়লেট বন্ধ করতে দিচ্ছিল না, সবাই বলছে যে তুমি যাও বা আমি বাইরে আছি, আমরা প্রবলেম হলে আমরা তোমাকে হেল্প করব, তুমি যাও, কিছু হবে না, কেউ আসবে না টয়লেটের ভিতরে। এরকম কোনো ব্যাপার সময় বলতে আমি বলে ভিতরে যে টয়লেটটা লক করে দেওয়া হয়েছে। তো আমার একটা সময় সবাই তো ফ্যামিলি সবাই তো টায়ার্ড হয়ে যায় যে কত যে সবাই খারাপ লাগছে, বা তবুও তো ওদেরও তো একটা স্ট্রেস হচ্ছে যে এত দিনের পর দিন এই ঘটনা চলছে, মানে এটা কোনো কিছুক্ষণের জন্য ভালো থাকলে আবার হঠাৎ করে উঠছে প্রবলেম হচ্ছে। তো আমি টয়লেটে যেয়ে যখন আমি লক করে দিলাম তখন হঠাৎ করে বাইরে যারা ছিলেন, আমার বাবা বসা ছিলেন, আমার বাবা এবং আমার বড় ভাই ছিলেন, আরো কয়েকজন মুরব্বী ছিলেন ফ্যামিলির। ওনারা দেখলেন যে ধস্তাধস্তি করলে আপনি টয়লেটে যদি কখনো আপনি টাইলসের উপরে কিল দেন বা আপনি জোরে কোনো আঘাত করেন, একটি আওয়াজটা কিন্তু অন্যরকম হয়। তো সেই আওয়াজ হচ্ছে মানে হঠাৎ করে, আর যদি আপনাকে যদি একটা মানুষকে যদি আপনি ফ্লোরে স্ল্যাম করেন, স্ট্রেট আপনি স্ল্যাম করেন একটা বা একটা বস্তা, একটা চালের বস্তা যদি ফেলে দেন একটু উপর থেকে, যেহেতু একটা আওয়াজ হয়, আওয়াজ হলো, সবাই খুবই ভয় পেয়ে দৌড়ে গিয়ে দেখছে দরজা লক হয়ে গেছে। আমি জানি না লকটাকে আমি করেছি না অন্য কোনো কারণে লক হয়েছে, আমি জানি না। তো যখন আমি পরে জানতে পারলাম যে আমাকে দরজা ভেঙে ভিতর থেকে আমাকে পাওয়া গেছে, there was a bucket মানে বড় বালতি যেগুলি হয়, ওই ধরনের কোনো বালতি বা এই ধরনের কিছু ছিল, যেটার মধ্যে আমার আপার বডি ওয়াজ ইনসাইড দ্যাট। যখন দরজা ভেঙে ঢুকা হয় I was senseless, basically I had no sense, পড়া ছিলাম। তো তাড়াতাড়ি সবাই আমাকে ওখান থেকে ধরে উঠালো, এ ধরনের প্রবলেম হচ্ছিল। আচ্ছা, আমরা তো অনেকগুলো শুনলাম, আমরা মাঝখানে আবার আসিফ ভাইকে নিয়ে আসতে চাই এবং আমাদের মাঝখানে একটা ছোট্ট মনে হয় বিরতি নিতে হবে, না একটা ছোট্ট বিরতি নিতে হবে, তারপর আমরা আবারও ঘটনা শুনবো। তার মাঝখানে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো আমি দেখতে পাচ্ছি যে আমাকে আলিফ SMS করেছেন এবং SMS করেছেন আমাকে ফাহিম এবং আমাকে পাপড়ি ভূতের গলি থেকে SMS করেছেন। তারা পুষ্প, অপু, মিম, মহিমা সবাই মিলে ভূত এফএম শুনছেন। সাদিয়া আফরিন ঐশী আমাদেরকে SMS করেছেন এবং তিনি ভূত এফএম এনজয় করছেন। লিসা নিপা এয়ারপোর্ট থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে লাভ ভূত এফএম ভেরি মাচ। আমাদেরকে মিরাজ SMS করেছেন কাঁঠাল বাগান থেকে, লিখেছেন উই লাভ ভূত এফএম। আনন্দ আমাদেরকে SMS করেছেন আমাদেরকে দেওয়ান মাহমুদ মিম। এছাড়াও সোহেল মুক্তা আমাদের SMS করেছেন উদয়, রিপন, শোয়ব, মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে। এছাড়াও বনি SMS করেছেন সোহানুর রহমান সিলেট থেকে, দীপ্ত দাস SMS করেছেন টঙ্গী থেকে, শুভ আমাদের SMS করেছেন, সাব্বির আমাদের বার্থডে থেকে SMS করেছেন, আরো অনেকে SMS করেছেন। আপনারা যদি SMS করতে চান তাহলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ছোট একটা ব্রেকের পরে ফিরে আসছি আবারও। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি হানিমুনে কোথায় যাওয়া যায় হানি? বাড়ির ছাদে, পকেটে চলছে টানাটানি। ইউ আর সো ফানি। এই নাও মজো। হানিমুনে ডাজন্ট নিড মানি। মোজো ভ্যালেন্টাইন্স অফার, ঘটনা সত্যি। এবার মোজো নিয়ে যাবে হানিমুনে আপনার স্বপ্নের বিচে। মোজো 500 মিলি খেলেই মরিশাস, লঙ্কাউই কিংবা পাতায়া বিচ, 5 স্টার হোটেল লাক্সারি ছাড়াও থাকছে ডায়মন্ড নেকলেস, এলইডি টিভি, ট্যাব, শপিং ও বিউটি পার্লার ভাউচার সহ আরো অনেক উপহার জিতে নেওয়ার দারুণ সুযোগ। মোজো স্পেস, আপনার জেলার নাম স্পেস, বয়স স্পেস, মোজো 500 মিলি বোতলের ব্যাচ নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 7464 নাম্বারে এক্ষুনি। অফার চলবে 31 মার্চ পর্যন্ত। আসল কথাই তো বলা হয়নি। মুজো 500 মিলি 3 টাকা কমে মাত্র 25 টাকায়। মোজো অন্তরে অন্তরে রেডিও ফুর্তি।
FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা ফিরে এসেছি আবারও আসিফ ভাইয়ের কাছে, এবং আসিফ ভাইকে আমি বলবো আপনার পরবর্তী ঘটনায় যাওয়ার জন্য প্লিজ। আচ্ছা, রাসেল ভাই কয়েকটা ঘটনা ছিল, তো আমি কি ছোট ছোট করে ছোট ছোট, বলে হ্যাঁ। তারপর? না, আমরা আর একটা ঘটনা নিতে পারবো আর কি, আরো সুতরাং আমরা একটা তাহলে আমরা একটা বড় শুনতে পারি বা ছোট কয়েকটা শুনতে পারি। বেসিক্যালি যেটা হয়েছিল লন্ডন, এগেইন ব্যাক টু লন্ডন। তো লন্ডনে যেটা ছিল যে আমার একটা ফ্রেন্ড আছে আলী, হি স্টেজ আমাদের বাসার সামনে, তো মোর লাইক এ ফ্যামিলি। ওর বড় বোন ছিল কলিয়াপা, তো ওর বড় বোন শি ইজ এ ডক্টর, ওর হাজবেন্ড ও ডক্টর। তো ওনারা চেলসিতে থাকতো। তো আলী বিয়ের পর বার্মিংহাম যায়, তো ও বোনের সাথে দেখা করতে কলিয়াপার বাসায় কিছুদিনের জন্য চেলসি যায়। তো চেলসি যাওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে ওর বোনের ওর দুটা ভাগ্নি আছে, দুটো, একটা বড় মেয়ে একটা ছোট মেয়ে। তো মামা আসছে, তো ভাগ্নি খুব আদর টাদর করে। তো একটা পর্যায়ে ভাগ্নি ওকে বলে যে মামা মামা আমার একটা ফ্রেন্ড আছে। তো ও বলে ফ্রেন্ড আছে, থাকতেই পারে ফ্রেন্ড, তো ও স্কুলের ওখানে পড়ে না আর কি, পিচ্ছি। তো ও বলে না আমার ফ্রেন্ড আছে, তুমি দেখবা? বলে হ্যাঁ দেখবো, কই? তো ও পয়েন্টস টু আ কর্নার অফ দি হাউস, তো বলে এখানে তো কেউ নাই। তো বাবা পিচ্ছি মেয়ে কি না কি বলতেছে এরকম, তো হি রিপিটেডলি ডাজ দ্যাট। তো এটা অনেকবার করার পর যেটা হয় যে যেদিন ওরা গিয়ে পৌঁছায় ওই দিন রাতে ওর ওয়াইফকে সাদিয়াকে ও বলতে থাকে ইয়েতে, ওই বেডে শুয়ে বলতে থাকে যে আজকে জানো এরকম এরকম এরকম, ও বলতেছে, আচ্ছা, বাট আই কুডন্ট সি এনিওয়ান। এই কথাটা বলার মুহূর্তেই যেটা হয় যে দরজাটা ধাম করে খুলে, এবং ভেরি আর কি খুব ফোর্সে খুলে, কিন্তু দরজাটা সাধারণত যেটা হয় যে দরজা যদি জোরে কেউ খুলে দেয় তাহলে কিন্তু আপনার ওয়ালে গিয়ে বাড়ি খায়। তো দরজাটা ওয়ালে বাড়ি খায় না, মাঝামাঝি গিয়ে আটকিয়ে যায়। তো ওর কাছে খুব উইয়ার্ড লাগে ব্যাপারটা, কারণ এরকম হওয়ার কথা না। মানে কেউ একজন জোরে হয়তো দরজাটা খুলেছে, হ্যাঁ। এটা মানে জোরে ধাক্কা দিলে দেয়ালের সাথে লেগে যাওয়ার কথা, হ্যাঁ স্বাভাবিক, বাট এটা মাঝামাঝি মাঝামাঝি আটকে যায়, এবং দরজাটা এমন হয় না যে পুরো খুলে না, Right. একদম পুরোই খুলে। সো ওইটা খুব উইয়ার্ড ফিল করে, তো উইয়ার্ড ফিল করে বউ আর কিছু না দেয় বলে বউ আর ওয়াইফ দুজনে ঘুমিয়ে টুমে যায়। তো পরদিন সকালে দে গো ফর শপিং। তো চেলসিতে আমি জানি না, লন্ডনে যারা থাকেন তারা হয়তো জানবে, চেলসিতে কিন্তু সাধারণত সাবওয়ে নেই। তো ওইখানে ম্যাক্সিমাম মানুষই যারা থাকে সবারই গাড়ি টাড়ি আছে। তো কিন্তু গাড়ি পার্কিং গুলো সাধারণত অনেক দূরে, যেখানে অ্যাভেলেবেল হয় অ্যালোটেড পার্কিং না থাকলে বাইরেই রাখা হয়। তো ও ওর বোন, দুই ভাগ্নি, ও আর ওর ওয়াইফ তো শপিং করে বাসায় আসার পর ওর বোন রিয়েলাইজ করে যে চাবিটা গাড়িতে ফেলে আসছে। তো বড় ভাগ্নি যেটা বড় মেয়েকে নিয়ে উনি পিছিয়ে যায়, আর ওদের হাতে শপিং ব্যাগস থাকে দেখে শপিং ব্যাগস নিয়ে বলে তোমরা দাঁড়াও আমি চাবিটা নিয়ে আসি। দেন দিস স্মল চাইল্ড ও বলে মামা আমার ফ্রেন্ড তো ভিতরে আছে, বলি খুলে দিতে। তো ও যেটা করে যে ও তো র্যান্ডমলি বলে হ্যাঁ বল, নিতে খুলে দিতে, মানে বিশ্বাস না করে একদম। ইয়া আর কি খুব নর্মালি। এবং দ্যাটস ওয়েন থিংস গো টার্ন ডিফারেন্ট, যে ওকে যখন বলে যে ভিতর খুলে দিতে, ও জানি না কি বলে, ভিতর থেকে ঠাস করে গেটটা খুলে যায়, গেট ওয়াজ লকড। এবং এটা যখন হয় ও তো ওখানে মারাত্মক, আমার এখন নিজেরই গুজবাম্প হচ্ছে, কারণ আই নো দেম ভেরি ওয়েল। তো ওরা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর কলিয়াপা আসার পর কলিয়াপাকে বলা হয় যে এরকম এরকম হয়েছে। তো সে স্বাভাবিকলি জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ওনারা বাসাটা কিনছে কিছুদিন আগে, ইউ নো হাউ মাচ দে হ্যাভ টু গো থ্রু। তো ওনারা তারপর এটা খুব ইগনোর না করে তারপর আলিরা চলে আসে, এবং যেটা হয় যে তার 2 মাস বা 3 মাস পর কলিয়াপা এখন বাংলাদেশে, আচ্ছা। ওনার হাজবেন্ডও বাংলাদেশে, হি ইজ আ প্র্যাকটিসিং ডক্টর ইন ইনস্টিটিউট। তো কিন্তু আমরা এখন পর্যন্ত কেউ জানি না ওনারা কেন চলে আসছে ওই বাসা থেকে, এবং পিচ্চিটাকে নিয়ে সবাইকে নিয়ে এসে বুঝলেন শি ইজ ফাইন নাও। বাট ওই মুহূর্তটায় যে গেটটা যখন খুলে দিতে বলে এবং সে ভিতর থেকে গেটটা খুলে দেয়, দ্যাটস ওয়েন ইট ওয়াজ ভেরি অবভিয়াস যে হ্যাঁ সেটাই, মানে এটা ও- সামনাসামনি ঘটলে যে হ্যাঁ। কেউ ভয় পাবে একদম। So, এটা যে হচ্ছিল, এবং এটা খুবই আজব লাগছে আমাদের কাছে। সেটাই। আর আরেকটা আমরা একটু শুনে ফেলি। হ্যাঁ, ওকে। আর না, আমার অ্যাকচুয়ালি বেসিক্যালি ওই সিলেট রিলেটেডও আছে অনেক কাহিনী। যে সিলেটে যেটা আমি ছোট ছোট করে বলি, যে সিলেটে আলিদেরই ইনফ্যাক্ট ওদের ফ্যামিলিতে সামস লাইক ট্রান্স ইন দেয়ার ব্লাড। তো এনিওয়েজ ওর বাসায় যেটা হয় যে সিলেটে ওর আব্বা
ওদের বিরাট এলাকা নিয়ে বাগেরহাটে ওদের বাসা। তো বাগেরহাট আমি জানি না ওই জায়গাটাকে কি বলে, তো আমরা- বাগেরহাট বলে, হ্যাঁ। হ্যাঁ। তো ওইখানে ওদের এলাকা, পিছে বিল আছে এবং সামনে প্রপার্টি পুরাটাই ওদের বলতে গেলে। তো আর কি গ্রামে ওদেরকে সবাই এক নামে চিনি। তো ওই বাসাটা যে প্রবলেমটা হয়, ওই বাসাটার কি সামনে একটা বাসা, পিছে আর একটা বাসা আছে যেখানে গেস্টরা খালি থাকে। এবং ওইখানে ওনারা একটা ড্রয়িং রুম বাড়িয়েছে। তো ড্রয়িং রুমের মধ্যে বড় টেবিল আছে, গোল 12 সিটার একটা গোল টেবিল। তো এরকম ওই বাসাটা কেউ থাকে না বেসিক্যালি। তো ওইখানে ছোট ছোট অনেকগুলো কাহিনী হয়েছিল খুব এক্সট্রিম লেভেলে, যেরকম ওদের কাজের মেয়ে মারা গেছে 2টা। এবং এটা নিয়ে অনেক পুলিশ টুলিশ কেস টেস হয়েছে, কারণ ওর কাজের মেয়েকে বিলের মধ্যে হাফ বডি বিলের ভিতরে ছিল। একটা কাজের মেয়ে কমোডের ভিতর থেকে বের করতে হয়েছে। কমোডের তো আপনি জানবেন কতটুকু, এখানে সেটাই। কিন্তু হাফ বডি ঢুকে যাওয়া ইজ নট পসিবল, হ্যাঁ, মানে সেটা তো ওটা নিয়ে অনেক আনন্যাচারাল। তো গ্রামের পুলিশ টুলিশ তো এরাও বুঝে ব্যাপারটা, তো এরাও যাই হোক এটা সেটেল করে। তো ওইখানে অনেক হুজুরকেও নিয়ে যাওয়া হয়েছিল, এবং হুজুরের সাথে এমন হয়েছে যে হুজুর ঘর বন্ধ করতে পারেনি, কারণ হুজুরকে রাতে খাট থেকে উড়িয়ে ফেলে দেওয়া হয়েছে। তো এরকম ছোটখাটো অনেকগুলা কাহিনী ওর ওই বাসায় প্রচুর হয়েছে। তো ইফ ইউ পিপল আর ইন্টারেস্টেড মোস্ট আমরা যেতে পারি সেখানে, আমি সেটা ভাবছিলাম। আমি ওটা বলে দিতে পারি যে ওখানে গিয়ে আমি থেকে সেটা দেখতে ভাবছিলাম হবে। যে তো আমরা আমরা সেখানে যেটা যেতেই পারি। দেখেছিলাম যে আমরা ফ্রেন্ডরা একবার এরকম যাই, তো আমরা অ্যাকচুয়ালি এইসব কাহিনী ও আমাকে বলে নাই, আমাদের কাউকে বললে হয়তো কেউ যেতাম না। তো আমরা যাওয়ার পর সেটাই। যেটা হয়েছিল যে আমরা এরকম রাতে কার্ড টার্ড খেলে, তো সকালের দিক হয়ে গেছে। তো এলাকার বাউন্ডারির ভিতরে তো তো আপনি জানবেন হয়তো সিলেটে বাসার বাইরের গেট গুলো কিন্তু হিউমাঙ্গাস থাকে এবং পুরোটা ঘেরাও থাকে। তো ওর ওইখানে যেটা হয় যে ওখানে আমরা কার্ড টার্ড খেলতে থাকি, কার্ড টার্ড খেলার অবস্থায় হঠাৎ জানলায় খুব জোরে একটা থাপ্পড় দিয়েছে আর কি, খুব জোরে বাড়ি দিলে আচ্ছা। যেটা হয়। সো ন্যাচারালি সবাই দরজা খুলে বের হয়েছে, বের হয়ে আর ওরা যেহেতু ইয়ে যে কার এত বড় সাহস, কে এই কাজ করছে, ফাইজলামি করতেছে, কারণ কোনো বাতাস নাই, কিছু নাই, গরমের সময় গেছি, কোনো বৃষ্টি টিষ্টিও নাই। তো এরকম হওয়ার পর আমরা বললি, তো ওদের ড্রাইভার আবার খুব পুরানো, ড্রাইভার বললে যে ভাইয়া আপনারা বন্ধ করেন কার্ড টার্ড খেলা, ফজরের সময় এসে ঘুমিয়ে যান আপনারা সব। তো আমরা সবাই শুয়ে পড়ি। তো শুয়ার পর যেটা হয় যে আমি, আলী, সুজন and there's another guy, সুমন নাম। তো আমরা 4 জন ওখানে ছিলাম, এবং কিছু ফ্রেন্ড ছিল। তো সবাই মিলে যেটা হয় যে আমরা একটা সময় বুঝতে পারি যে রুমের ভিতরে কেউ আছে, এবং আমাদের একটা ফ্রেন্ড আছে লালু। তো ওর নাম অ্যাকচুয়ালি সুমন, তো আমরা লাল বলে। তো যাই হোক, ও বলে যে সামথিং ইজ রং, তোরা উঠ। তো আমরা উঠে যেটা দেখি সেটা হচ্ছে যে ওর পাশের খাটটা, জয়েন্ট খাট যেহেতু, পাশের জায়গাটা একদম খালি। তো ওখানে কেউ শোয়া নেই, বাট আপনার বালিশটা পুরা দাবা এবং খাটটাও পুরা দাবা, অ্যাজ ইফ সামওয়ান ইজ সিটিং দেয়ার। কারণ ও যখন উঠে পড়েছে জায়গাটা কিন্তু প্লেন হয়ে গেছে, তারপর দেয়ার ইজ এ বাঞ্চ। এবং আমরা লিটারেলি দেখি এখান থেকে কেউ আবার উঠে চলে গেলে যে জিনিসটা হবে, এবং দ্যাট থিং হ্যাপেন্স। এবং এটা পুরাটা আমরা 5-6 জন ছিলাম একসাথে, 6 জনের সামনে হয়। এবং পরদিন আমরা জানতে পারি ওর বাসায় কি কি কাহিনী হয়েছে, এবং তারপর থেকে খুব একটা যাওয়াটা হয়নি। Okay. আমরা আরো শুনতে পারতাম, কিন্তু আমাদের আরো গেস্ট রয়েছে। আজকে আমরা এই পর্যন্তই রাখি, এরপরে আমরা আরেকটা সপ্তাহে ওনাদের একটা কন্ডিশন আছে অবশ্যই, সেই সপ্তাহে সেই কন্ডিশনটাকে মাথায় রেখেই আরেকটা দিন আমরা ইনভাইট করবো। Before signing off, I really want to thank Bulu Okay. and you people, like Rasul You're bhai most and welcome. Masoom bhai, putting up a great show. So inshallah we'll carry on. আমরা আপনি just আমরা একটু আবার lift এর ব্যবস্থা করবেন। সেটাই, কন্ডিশনটা বলেই দিলেন সেই কন্ডিশনে। তো আমরা অফিসিয়ালি বললাম সেটাই। ল্যান্ডমার্ক পিপল হু আর কনসার্ন, প্লিজ আটতলা উঠে। সেটাই আমার যেটা মনে হয় যে অবশ্যই আমরা সেটা করার চেষ্টা করবো, এবং আমরা আবারও তাদেরকে নিয়ে আসবো। আমরা আরো কিছু নতুন গেস্ট রয়েছে, তাদেরকে আমরা নিয়ে আসতে চাই। আনফর্চুনেটলি যদি কেউ এপিসোডটি মিস করে ফেলেন, তাহলে চিন্তার কোনো কারণে আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এপিসোডটি শুনতে পারবেন। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোড অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি শুনতে চান বা মিস করেছেন, সেই এপিসোডটি আপনি আবারও শুনে ফেলতে পারবেন। And now listeners can get the Bhoot FM tune as their caller tune, my tune, যেটা মাসুম এখন প্লে করছে। Bhoot FM tune code is 92125, এবং আপনি জাস্ট এটাকে অ্যাক্টিভেট করতে পারেন একটা SMS পাঠিয়েই। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে টাইপ করুন 92125, এবং এটা পাঠিয়ে দিন 3123 নম্বরে। বাস এই টিউনটি আপনার হয়ে যাবে। সো আমরা নতুন অতিথিকে নিয়ে ফিরে আসছি একটু পরেই। সো সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, haunted by Airtel.
হ্যালো লিসেনার, আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন। আমি একজন প্রবাসী বাঙালি। হ্যালো রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করবো না কেমন আছেন। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি হচ্ছে আমার 2006-এর ঘটনা। আমি এবং আমার বন্ধু দুজনেই এক্সপিরিয়েন্স করেছি ঘটনাটি। তা আমরা সেই সময় বাংলাদেশে পিক আপ ভ্যান চালাই। তো আমরা একদিন যাত্রাবাড়ি দিয়ে যাচ্ছিলাম, আমাদের গাড়িটি খালি ছিল। তো একটি লোক, বৃদ্ধ লোক, 55 থেকে কি 60 বছর হবে, লোকটি গাড়ির সামনে এসে এসে বলল, আমার একটা লাশ আছে, তোমরা বিক্রমপুর পৌঁছে দেবে, আমার খুব উপকার হয়। মানে লোকটি খুব কুটি মিনিটি করেই বললো। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে। তো লোকটিকে বললাম যে আচ্ছা উঠেন, চলেন যাই। তো লোকটি উঠতে চাইলো না, সে বললো তোমরা যাও, আমি আসছি। সে বলে ঠিকানা দিয়ে দিল আমাকে। যথাযথ ঠিকানায় আমরা পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে দেখি যে ঠিক আছে, সেখানে আগে থেকেই লাশ সব রেডি করা ছিল, তারা রওনা দিবে করে। এখানে একটা কথা বলা ভালো, লোকটি সকাল বেলায় মারা গিয়েছে, খুব ভোরে মারা গিয়েছে। তো আমরা বাসায় যে পৌঁছালাম, পরে একটি লোক এসে আমাকে জিজ্ঞেস করলো যে তোমরা কি জন্য এসেছো। আমি বললাম এই লোকটি, একটা লোক বললো আমাদেরকে একটা লাশ আছে, সেটা বিক্রমপুর পৌঁছাইতে হবে। হ্যাঁ, বিক্রমপুর পৌঁছাইতে হবে, তো আমি তো কাউকে পাঠাইনি, সে বললো। তো আর বেশি কথা না বাড়িয়ে সে বললো আচ্ছা ঠিক আছে। তাদের মানে ইচ্ছে ছিল আরো 3-4 ঘন্টা পর লঞ্চটিকে তারা গ্রামের বাড়ি নিয়ে যাবে। সেই সময় মাগরিবের সময় হয়েছে, প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছে। তাদের নিয়ে ছিল যে 9টা-10টার দিকে তারা লাশটিকে নিয়ে যাবে। তো বললো আচ্ছা ঠিক আছে, লাশটিকে যথাযথভাবে উঠানো হলো, খাটিয়া সহ লাশের। তো লাশের খাটিয়া সহ উঠানো হলো। এখন সামনে 2জন মহিলা বসেছিল, তাই আমি সামনে বসিনি। আমার বন্ধু গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসা। আমরা লোক 20 জন কি 22 জন হব। তো সবাই আমরা পিছনে বসা লাশের সাথে। তো আমি সেই বৃদ্ধ লোকটিকে দেখলাম খাটে লাশটির পাশে বসে, সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তো অন্য সবার দিকে তাকালাম, সবাই তারা গুম হয়ে বসে আছে, কিন্তু ওই বৃদ্ধ লোকটি শুধু কাঁদছিল। তো আমি ভাবলাম যে হ্যাঁ, হয়তো একটা লাশ, এটা কাঁদতেই পারে, স্বাভাবিক। তো আমরা বিক্রমপুর পৌঁছালাম। পৌঁছাইতে পৌঁছাইতে মাগরিবের আজান দিয়ে দিল। তো সেখানে তাদের আত্মীয় স্বজনরা, তো সেখানে তো একটা খুব কান্নাকাটি রোল পড়ে গেল। তো আমি দেখে আর বেশি কথা বলিনি, বা সেখানে কিভাবে ভাড়া টাড়া চাওয়া যায়। তো তারা লাশটিকে নিয়ে তাদের পারিবারিক একটু কবরস্থান আছে তাদের বাড়ি থেকে একটু দূরে, তো তারা সেই কবরস্থানে কবর দিতে তাকে নিয়ে গেল লাশটিকে। তো আমি আমার বন্ধু বাসায় ছিলাম, কিছুক্ষণ ওয়েট করছিলাম যে তারা আসবো ফিরে, আসলে ভাড়া নিয়ে চলে যাব। তো সেখানে বসে একটা ছোট ছেলে হবে, সে তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এ, কিভাবে মারা গেছে। সে বললো স্ট্রোক করছে। আমি বললাম কি হয় তোমার। সে বললো আমার দাদু। বললাম, সে বলতেই মানে আমার ঘরের দিকে দেখাইয়া একটা ছবির দিকে তাকাইলো, বললো যে এই আমার দাদু। আমি দেখে তাদের ঘরের ভিতরে গিয়ে ছবিটাকে ভালো করে দেখলাম, এবং তাকে আবার জিজ্ঞেস করলাম যে এই লোকটি কি মারা গেছে। সে বললো হ্যাঁ আমার দাদু, এটা গতকাল সকালবেলা মারা গেছে। তাকে দাফনের জন্য তার ইচ্ছা ছিল, সে বিক্রমপুরে তাদের গ্রামে, তার এটাই তার বাড়ি, সেই বাড়িতে মাটি দেওয়ার জন্য। তো আমি কথা না বাড়িয়ে তার বড় ছেলে আসার মাত্রই তাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই লোকটি কি মারা গেছে। তাকে ছবি দেখিয়ে বললাম, আমি আমার বন্ধু জন্যই জিজ্ঞেস করলাম যে এই লোকটি কি মারা গেছে। সে বললো হ্যাঁ এই লোকটি মারা গেছে। আমি তাকে আরো 2বার জিজ্ঞেস করলাম যে এই লোকটি কি মারা গেছে। সে এক পর্যায়ে বিরক্ত হয়ে বললো যে হ্যাঁ এই লোকটি মারা গেছে, এমনিতেই তার বাবা মারা গেছে, এমনিতেই তার মন ভালো নেই। তারপরেও সে মন খারাপ করেই বললো যে হ্যাঁ এই লোকটি মারা গেছে। আমি বললাম যে এই লোকটি কিভাবে মারা গেল। এই লোকটিকে তো আমরা বিকাল বেলা, সে আমাদেরকে কন্ট্যাক্ট করলো যাত্রাবাড়ি বসে, সেখানে সে বললো যে আমার ক্লাস আছে, তোমরা বিক্রমপুর পৌঁছে দাও। সে খুব কাকতি মিনতি, মানে তাকে দেখে মনে হলো যে খুব অসহায় বা এরকম কিছু মনে হলো। সে আমাকে খুবই কাকতি মিনতি করে বললো যে ক্লাস থেকে বিক্রমপুর পৌঁছে দাও। এই কথা বলতে তার বড় ছেলে আর নিজেকে সামলাতে পারলো না, সে খুবই মানে কেঁদে ফেললো। তারপর আমি জিনিসটা খুব আফসোস বা বুঝে আমি সেখান থেকে আমার বন্ধু ভাড়া টাড়া নিয়ে চলে আসলাম। তো আমি আস্তে আস্তেই বন্ধু এবং আমি দুজনেই মানে দুজনের ভিতরে একটু কথা বললাম যে কি অবস্থা, কি হলো, জিনিসটা কি দেখলাম আমরা। তো রাসেল ভাই, এই ব্যাখ্যাটা আমি এখন তো বুঝে উঠতে পারিনি, তবে একটা জিনিস বুঝছি যে হয়তো সে লোকটি মারা গেছে সকালবেলা, তার লাশটা সে চাচ্ছিল সে খুবই তাড়াতাড়ি দাফন করার জন্য।
এই জন্যই সে কাকুতি মিনতি করে আমার কাছে গাড়ি দেখেই তাড়াতাড়ি এসেছিল। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। Radio Fruity 88.0 FM. Hot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:15। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা যারা এই মাত্র আমাদের সাথে জয়েন করলেন। এবং আমরা অনেক লম্বা কিছু ঘটনা শুনেছি লাস্ট আওয়ারে, এবং আমার ধারণা যে আপনারা সবাই অনেক বেশি এনজয় করেছেন। আপনাদের SMS ও দেখতে পাচ্ছি, সেই SMS এর মধ্যে আপনারা সেই কথা বলেছেন। আমাদেরকে রোকন SMS করেছেন এবং তিনি বলেছেন যে রিয়েল স্টোরি রিয়েলি হরিবল লেগেছে তার কাছে। এবং বাঁধন বলছেন যে আজকের ভূত এফএম অন্য দিনের চেয়ে অন্যরকম লেগেছে তার কাছে। মাসুক লিখেছেন যে আই এম এনজয়িং ভূত এফএম। সাব্বির যাত্রাবাড়ি থেকে লিখেছেন আজকের ঘটনাগুলো ভালো লাগছে। নিপা আমাদের রাজশাহী থেকে লিখেছেন যে আমার হাজবেন্ড অনেককে নিয়ে ফার্স্ট টাইম এনজয় করছি শোটা। মানে আজকে আপনি প্রথম শুনছেন না এই প্রথম এনজয় করলেন, সেটা অবশ্য আমার কাছে ক্লিয়ার না। আমাকে এছাড়া উদয় সিটি ইউনিভার্সিটি হল থেকে আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন আজকের ভূত এফএমটা বেশ আনকমন। ওকে, আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি শামীম ইসলাম দক্ষিণ পাড়া থেকে, এবং আমাদেরকে SMS করেছেন কবির জিঞ্জিরা থেকে। ইথিকা আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন রাফি হাতির পুল থেকে। SMS করেছেন আমাদেরকে মুমিন, এছাড়াও শিহাব আমাদের SMS করেছেন দীপ্ত দাস, জামাল মিরপুর থেকে SMS করেছেন, মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন এছাড়াও অলিউল্লাহ, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রাফি, আচ্ছা রাফিটা পড়েছি আমি। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি জহুরুল ইসলাম, এবং তিনি সিলেট থেকে আমাদের SMS-টি পাঠিয়েছেন। মোর্শেদ আমাদের বেইলি রোড থেকে SMS পাঠিয়েছেন। সাজিদ মাহমুদ আমাদের SMS করেছেন, খুলনা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো অসম ছিল। আমাদেরকে মোর্শেদও একই কথা বলেছেন যে আজকের ঘটনাগুলো অনেক ডিফারেন্ট। সো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, আমাদের পরবর্তী গেস্টের কাছে। এনজয় করুন। এবং একটু আগে আমরা একটা রেকর্ড ফাইল শুনলাম, দেশের বাইরে থেকে ছিল। সো আমরা মানে সেই ফাইলটি পাওয়া মাত্র প্লে করেছি। আপনারাও ইচ্ছা করে এরকম পাঠাতে পারেন। কিভাবে SMS করবেন সেটা বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদেরকে ইমেইল করতে চান, ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের ঘটনা লিখে পাঠাতে পারেন। অনেকে জিজ্ঞেস করেন যে বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো। আপনারা যদি চান যে ঘটনাটা আপনারা এখানে এসে নিজেরা শেয়ার করবেন, তাহলে আপনারা বাংলা ইংরেজি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনারা চুজ করে ফেলতে পারেন। বাট আপনি যদি চান যে আপনার ঘটনাটি আমি এখানে পড়ে শোনাবো, তাহলে সেক্ষেত্রে সবার জন্যই সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি সেটা বাংলায় লেখেন। সেটা অবশ্যই আপনি ইংলিশ অ্যালফাবেট ইউজ করেও লিখতে পারেন, সেটাতে কোনো প্রবলেম না। তবে একটু দেখবেন যে দাড়ি, কমা, ফুল স্টপ, কমা এগুলো যেন সব ঠিকঠাক থাকে আর কি। এটাতে অনেক সময় ঝামেলা হয়ে যায়। আর এই ঘটনা আর কি, এটাই হচ্ছে নিয়ম কারণ। আমরা চলে যাবো আমাদের ঘটনায়, এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন। ওকে রাসেল ভাই, আমার নাম হচ্ছে মুনতাসির, আমি উত্তরা থেকে এসেছি। শান্তবান ইউনিভার্সিটিতে আমি বিবি করছি। ওকে, ডিটেল ঘটনা যেতে হলে আমাকে যেতে হবে 2009 সালের দিকে। আমি তখন কলেজের স্টুডেন্ট। আমাদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ছিল, যেটার একটা সেমিনার অ্যাটেন্ড করার প্রয়োজন ছিল আমাদের ঢাকাতে, সেটা হবে। আর আমরা তখন ছিলাম সিলেটে। তো সিলেট থেকে আমরা ঢাকাতে যাব। আমাদের কলেজের এবং ভার্সিটির 4-5 জন এরকম করে প্রায় 30-35 মতো একটা টিম হয়। বাসে করে আমরা সেখান থেকে সিলেট থেকে রওনা হই। তো সেই সময়টা ছিল জানুয়ারির প্রথম দিকের। তো যেহেতু সেটা ছিল ফগি ওয়েদার, ড্রাইভারকে বলা ছিল যে এমন ভাবে চালাও যাতে মানে ধীরে সুস্থে চালাও, এত তাড়াহুড়ার কিছু নাই, যেহেতু আমাদের সকালের সেমিনারটা হবে। তো এইভাবে ড্রাইভার চালাচ্ছিল। তো ফজরের একটা টাইমে যখন আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে আসি, তো এরকম ফজরের নামাজ পড়তে হবে, তো বাস একটা জায়গায় থামায় এবং আমরা সবাই নামি। আস্তে ধীরে নেমে দূরে মানে হাইওয়ে রোডে দূরে দেখতে পাই একটা মসজিদ, আশেপাশে বাগান আছে, মসজিদ একটু ভিতরে। তো আমরা সেখানে হেঁটে যাই। হেঁটে গিয়ে আমরা পুকুরে আমরা উজু করি এবং মসজিদের সামনে দাঁড়াই। তখন দেখি মসজিদটা
এত মানে খুব সুন্দর একটা মসজিদ, যেটা সাধারণত চোখে পড়ে না এভাবে কারুকার্যময় করা এরকম মসজিদটা। তো নর্মালি আমরা ভিতর ঢুকে নামাজ পড়ি। এখানে আরো কিছু মুসল্লি ছিল, নামাজ টামাজ পড়ি, পরে আমরা বের হয়ে আসি এবং হাঁটাহাঁটি করি, মসজিদটা দেখি, আশপাশটা দেখি এরকম। তো যেরকম হয় যে নামাজ পড়ে আসার পরে মসজিদের কিন্তু একটা ভিতরে একটা নর্মাল পরিস্থিতি থাকে যে সবাই কোরআন তেলাওয়াত করছে বা জিকির করছে, এরকমটাই নর্মালি চোখে পড়ে, জিনিসটা নর্মাল ছিল। তো সবাই বাসে ফেরত যায়, আমিও এরকম, আমরা ফ্রেন্ডরা ছিলাম, এরকম দেখছিলাম। তো আমরা ব্যাক করতেছিলাম, তো সবাই চলে যায়, আমি একটু পিছনে থাকি আর কি, ব্যাক করি, আস্তে ধীরে ব্যাক করি। তো মাঝামাঝি যখন মসজিদটা তখন কিন্তু জিকির চলছে, কোরআন তেলাওয়াত চলছে, আমি চলে আসি, রাস্তা যখন কাছাকাছি আসি তখন আমার মনে পড়ে যে আমি আমার টুপিটা ফেলে আসছি, মানে মসজিদের বারান্দা ছিল ওটা, টুপিটা ফেলে আসছি। তো আবার ব্যাক করি, মানে খুব দ্রুত গিয়ে চলে যাই, মসজিদ টুপিটা নেই, নিয়ে আরেকবার মনে হয় যে লাস্ট বার দেখি কি অবস্থা, কি আর শেষবারের মতো দেখে যাই। তো যখন আমি ভিতরটা তাকালাম তখন দেখি পুরো মসজিদটা খালি, ফাঁকা। এটা ইম্পসিবল, কারণ এত কম সময়ের মধ্যে মসজিদটা ফাঁকা হয়ে যেতে পারে না, কেউ হয়তো চলে যাবে, মানে রাস্তা তো একটাই, যেহেতু এদিক দিয়ে যেতে হবে। তো এই জিনিসটা একটু শক্ট হয়ে যায়। এরপরে আমি তাড়াহুড়া করে ব্যাক করি, কারণ আমার কাছে একটু উইয়ার্ড লাগতেছিল। তো আমি ব্যাক করে আসি, ব্যাক করে আসার পরে আমার ফ্রেন্ডদের যারা মানে বাসের মধ্যে ছিল তাদের সাথে কথা বলি যে এরকম এরকম হয়েছে, তো কিছু মানে কি হয়েছে আমি বুঝলাম না। তো ওরা অতটা গা করে না। পরে আমরা আরেকটু সামনে যাই, ওটা ছিল প্রায় 7টা বা 7:30 এরকম সময়, ঢাকার কাছাকাছি চলে আসে, মানে লোকালয়ে দেখা যাচ্ছে এরকম। তো একটা বাজারের সামনে গিয়ে দাঁড়াই, ওইখানে নাস্তা করতে হবে, তো সবাই নামি একটা রেস্টুরেন্টের সামনে নাস্তা করি। নাস্তা যখন করব তখন আর কি বড় ভাই যারা ছিল ভার্সিটি, ওদের সাথে আবার শেয়ার করি আমরা যে এরকম হয়েছে, যে টুপি নিতে গিয়ে দেখি কেউ নাই, এত কম সময় তো হইতে পারে না, তো এটা কি, মানে ভাই বলে। তো এরা বলতেছে যে এটা তো আসলে এটা তো ডেঞ্জারাস একটা কাহিনী, ঘটনা আর কি। তো ওই একটা ক্যাশিয়ার ছিল বুড়ো বয়স্কর মতো, তো ওনাকে জিজ্ঞেস করা যে চাচা এরকম হয়েছে যে আমরা নামাজ পড়ে আসি, ফজর নামাজ, তো এখানে ওই এরকম হয়েছে যে সে নামে টুপি আনতে গিয়ে দেখে কেউ নাই, এত কম সময়ের মধ্যে কেউ নাই। তো একটু মসজিদ সম্পর্কে কিছু জানেন নাকি, কি এখানে কি হয়েছে? তো কিছুক্ষণ আমতা করে, চাচা কিছু বলে না। এরপরে যেটা বলে সেটা আরো ভয়ঙ্কর, সেটা হচ্ছে যে একটা জায়গার নাম বলে যে একটা জেলা আছে, ওইখান থেকে শুরু করে এই এলাকা পর্যন্ত কোনো মসজিদ নাই, হাইওয়ে এর পাশে, আর যেটা আছে সেটা হচ্ছে রেস্তোরাঁটা একটা এলাকা ভিত্তিক। তো এলাকার ভিতরে একটা আছে, আর একটা হচ্ছে আরেকটু সামনে গিয়ে, এরকম আর কি। তো আমরা জাস্ট স্টাক হয়ে যাই, কারণ আমরা নামাজ পড়ছি, তো এটা কোনো মানে অবিশ্বাসে কিছু হইতে পারে না। আমরা অনেক মানে সংখ্যায় আমরা 30 জনের মতো। তো আমরা এটা চিন্তা করতে করতে আমরা ঢাকা চলে যাই। দেন সেমিনারটা হয়, সেমিনার যখন আমরা ব্যাক করি তখন ড্রাইভারকে আবার বলা হয় যে ওই জায়গাতে আবার যাও যেখানে কিনা আমরা ফজর নামাজটা পড়ছি। তো আমরা আবার ওইখানে চলে আসি, তখন আস্তে আস্তে প্রায় মাগরিব থেকে আপনার রাত, মানে একটু অন্ধকার নেমে আসবে না, একদম জাস্ট অন্ধকারটা নেমে আসছে এরকম একটা সময়, আলো আশপাশটা দেখা যাচ্ছে, পুরোপুরি অন্ধকারও না, এরকম একটা সময় আমরা পৌঁছাই ওই জায়গাটাতে। তো আমরা আবার নামি, নেমে আবার দেখি আশপাশটা, দেখে যতটুকু বোঝা যায় যে হ্যাঁ আমরা এই জায়গাতেই আছি, বাগানটাও আছে, ভিতরে একটা বিল্ডিং মতো দেখা যাচ্ছে, কাছে যাই, পুকুর আছে, সবকিছু আছে, ওকে। বিল্ডিংটা যখন আমরা দেখি তখন আমাদের কাছে মানে জাস্ট আরেকবার আমরা শকড হয়ে যাই, কারণ বিল্ডিংটা ওই মসজিদ না, মসজিদের মতো ভিত্তিটা মসজিদের মতোই, কিন্তু এটা পরিত্যক্ত, মানে এটা জাস্ট আমার কাছে, আমাদের সবারই মনে হচ্ছে কই আসলাম, মানে আশপাশে দেখে বলতেছি না আমরা তো মনে হচ্ছে ওই জায়গাতেই আছি, কিন্তু আমরা মসজিদটা আমরা দেখতেছি না, মানে একদম পরিত্যক্ত একটা বিল্ডিং। তো এরপর আবার ব্যাক করে চলে আসি। এরপরে আর কি এই ছিল আমার ঘটনা। আর পরবর্তী যখন বলা হয় যে এরকম কি ছিল, মানে আর মুরব্বীদের সাথে যখন শেয়ার করা হয় যে এরকম ছিল, তো ওরা বলে যে তাইলে হয়তো ওটা মানে জিন, তারপর ওরা হয়তো নামাজ পড়ছো ওই সময় তুমি গেছো আর কি, তোমরা ওই সময় নামাজ পড়ছো। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব অনন্তর কাছে, এবং আপনারা এর মাঝখানে অনেকে এসএমএস পাঠিয়েছেন, দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস করেছেন সবুজ এবং সানিয়া, এসএমএস করেছেন আমাদেরকে হাসান বিনোদপুর রাজশাহী থেকে, এবং তিনি বলছেন যে আমি এবং 2 ডটার, আচ্ছা তাদের প্রচন্ড জ্বর, তারপরেও তারা আচ্ছা তার প্রোগ্রাম শুনছেন। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, দোয়া করি তারা সুস্থ হয়ে উঠুক খুব তাড়াতাড়ি। সাগর কল্যাণপুর থেকে লিখেছেন, এবং তিনি বলছেন যে তিনি প্রতিবারই এপিসোডটা শেষ হওয়ার পরে প্রচুর ভয় পান। মনিকা আমাকে লিখেছেন যে আজকে অনেক ভয় পাচ্ছি, ঘুম আসবে না। আর আমাকে এছাড়াও মাস্টার সাজিদ এসএমএস করছেন, আমাদেরকে তিথি এসএমএস করছেন লক্ষ্মীপুর থেকে, আমাদেরকে এছাড়াও এসএমএস করছেন বিভা চট্টগ্রাম থেকে, আজকে
তার বার্থডে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং তিনি বলছেন আজকের ভূত এফএমটা অনেক বেশি আনকমন। আমাদেরকে রকি এসএমএস করেছেন ঝিনাইদা থেকে, বাঁধন আমাদেরকে গোপালপুর লালপুর থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন রূপম মিরপুর 11 থেকে, এবং তিনি বলছেন যে আজকে আমার ভূত এফএমটা অতটা ভালো লাগেনি তার কাছে। রাকিব আমাদের এসএমএস করেছেন, রাকিব শরীফুল রাব্বি গোপালগঞ্জ থেকে, এবং তারা তিনজন মিলে শুনছেন ভূত এফএম। শুভ আমাদের এসএমএস করেছেন, বনি আমাদেরকে এসএমএস করেছেন সোনাখালী থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন উদয় সিটি ইউনিভার্সিটি থেকে। কবির আমাদেরকে জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন আমাদেরকে পিয়াসা সহ মুন্সিগঞ্জ থেকে। আরো অনেকে এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি অনন্তর কাছে। ওকে রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি বলবো সেটা আমার এক বড় ভাইয়ের মুখ থেকে শোনা। তো বড় ভাই তখন চট্টগ্রাম থাকতেন, তো তিনি একটি গার্মেন্টসে চাকরি করতেন। তো গার্মেন্টস থেকে কিছু দূরে তিনি একটি বাসা ভাড়া নেন খুব কম দামে, 3 তলার উপর একটি ফ্ল্যাট। তো বাসায় ওঠার পর তিনি একাই থাকতেন, তো টুকটাক অনেক রকম সমস্যা হতো। তো তার মধ্যে একদিন তিনি বাসায় এসে দেখেন যে ঘরের মধ্যে ছোট ছোট মানে 3-4 বছরের একটা বাচ্চার পায়ের ছাপের মতো, পানি পায়ে লাগার পর হাঁটলে যেমনটা ছাপ পড়ে সেরকম একটা ছাপ। তো তিনি বেশ অবাক হন যে ঘর তালা মারা ছিল, তো এর মাঝে এখানে বাচ্চার পায়ের ছাপ কোত্থেকে আসবে। তো বিষয়টা তিনি আর কারোর সাথে শেয়ার করেন না। তো একদিন রাতে হঠাৎ করে তিনি ঘুমিয়ে আছেন, ঠিক এমন সময় তার মনে হলো কি ঘরের মধ্যে পানি ফোটানোর যেমন একটা শব্দ হয় না, গরম পানি, ঠিক সেরকম একটা শব্দ হচ্ছে। তিনি চোখ মেলে তাকিয়ে দেখেন যে তিনি খাটের উপরে নেই, খাটের নিচে। তো তাকে কেউ একজন, অর্থাৎ মনে হচ্ছে যে খাটের থেকে খাটের নিচে এনে ফেলে দিয়েছে। ঠিক তখনই তার মনে হলো কি যে ঘরের কোণে মানে একটা জমাট অন্ধকার, মানে কিছু একটা বসে আছে। তো তিনি ভালো করে সেখানে তাকালেন, ঠিক তখনই একটা মনে হলো যে নাকে কান্নার মতো একটা কান্না শব্দ শুনতে পেলেন, এবং তিনি দেখলেন যে 3-4 বছর একটি বাচ্চা, মানে কোঁকড়ানো চুল, কুচকুচে কালো শরীরটা, চোখ দুটো একেবারে লাল টকটকে, তো তার দিকে এগিয়ে আসছে কাঁদতে কাঁদতে। তো তিনি এটা দেখে বেশ অবাক হয়ে যান যে তার ঘরের মধ্যে বাচ্চা কোত্থেকে এলো। বাচ্চাটা কাঁদতে কাঁদতে একেবারে তার সামনে চলে আসেন এবং এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন, এবং কিছুক্ষণ পর সেটা অদৃশ্য হয়ে যান। এটা দেখার পর তিনি বেশ অবাক হন এবং বেশ ভয় পেয়ে যান। এরপরে তার আর কিছু মনে নেই। তো পরদিন যখন তার জ্ঞান ফিরে তখন তিনি দেখেন যে তার কলিগরা তার পাশে। তো তার কলিগ, তিনি যখন অফিস যাননি তখন তার কলিগরা তার বাসায় তার খোঁজ নিতে আসেন। এসে দেখেন যে তিনি তার ঘরের ফ্লোরে পড়ে আছেন। তো পরবর্তীতে তিনি সেই বাসার যে বাড়িওয়ালা থাকতো কিছু দূর অন্য একটি বাসায়, তো তার কাছে যান এবং বিষয়টা জানতে চান। তখন বাড়িওয়ালা তাকে বলে যে বেশ কয়েক বছর আগে এখানে একটি ফ্যামিলি ভাড়া থাকতো, তখন তার একটা ছোট বাচ্চা এই ঘরের মধ্যে গ্যাসের চুলা ছিল না, তখন লার্কির চুলা ছিল, তো সেই চুলার মধ্যে পড়ে মারা যায় আগুনে পড়ে। তো তারপর থেকে রাসেল ভাই এই ধরনের সমস্যা সে ঘরের মধ্যে হয়। এটি ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ অনন্ত আপনাকে। আমাদের সাথে আরো একজন অতিথি রয়েছেন, তার কাছে আমরা শুনবো। ইন দ্য মিন টাইম আমরা কিছু এসএমএস আমাদের মধ্যে চলে এসেছিল যখন অনন্ত গল্প বলছিলেন, এবং আমি দেখতে পাচ্ছি হেলাল এবং আব্দুল হাদি। হেলাল আমাদের এসএমএস করেছেন প্রিন্স মেহেদি, এসএমএস করেছেন জুয়েল মিরপুর থেকে, এবং আজকের ঘটনাগুলো অনেক ভালো ছিল সেটা তিনি জানিয়েছেন। আমাদেরকে রাজু ফেনী থেকে এসএমএস করেছেন, ইমরান আমাদেরকে কেরানীগঞ্জ থেকে এসএমএস করেছেন, তুষার আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন আজকের এপিসোডটা অনেক বেশি ভয়ের। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আল ইমরান চট্টগ্রাম থেকে। দুই বন্ধু মিলে তারা 100 প্লেসে বসে ভূত এফএম শুনছেন। FK ফুয়াদ আমাদের এসএমএস করেছেন ভূতের গলি থেকে। উপল আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে সাথে আজকের ঘটনাগুলো অনেক ইন্টারেস্টিং তিনি জানিয়েছেন। পারভেজ আমাদের এসএমএস করেছেন সোহানা সহ আরো অনেকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, এবং আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আপনার নামটা একটু প্লিজ বলবেন। জি, আমি ডাক্তার শরীফ। ডাক্তার শরীফ, ওকে। জি, আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আগুরিয়া গ্রামে। আমি এসেছি দক্ষিণ পীরেরবাগ, আমতলা, মিরপুর, ঢাকা থেকে। তো আমার ঘটনাটা হলো, ঘটনার প্রত্যক্ষদর্শী আমি না, প্রত্যক্ষদর্শী আমার বিআই। আচ্ছা। তো সে এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছে ঢাকা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো তিনি কোরআনের হাফেজ। তো সে তামাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় হেফজ শাখায় পড়াশোনা করত। তো তারা 1 থেকে 150 জন ছাত্র হেফজ শাখায় পড়াশোনা করতো। তার ভিতর একটা ছেলে ছিল, রোকন নামে একটা ছেলে ছিল, খুবই সুন্দর, অনেক সুন্দর চেহারা। তো
তো তারা 50-60 জন একটা রুমের মধ্যে শুয়ে থাকতো আর কি। রুমে 4-5টা দরজা ছিল, 4 থেকে 5টা দরজা ছিল। তো তাদের মানে 50-60 জনের মধ্যে মানে অনেক সময় দেখা যেত যে রোকন তাদের পাশে শুয়ে থাকতো না, কোথায় যেন উঠে যায় আর কি। তো রোকন আপনার তো রাসেল যিনি আমার বিআই, তো সেও দেখতে পায় যে নাই, সে রোকন নাই, পাশে নাই। তো তারা পরামর্শ করে, বন্ধু 4-5 জন মিলে পরামর্শ করে যে এরকম যে দেখি রোকন যায় কোথায়। তো তখন ঘটনার দিন রাতে গভীর রাত্রে তো একটা শব্দ শুনতে পায় আর কি। তো এখানে আরেকটা কথা বলতে চাই রাসেল ভাইয়া, যে যারা 50-60 জন যে একটা রুমের মধ্যে যে শুয়ে থাকতো, তো প্রত্যেকের মাথার বালিশের পাশে একটা থাকতো আর কি, একটা ট্রাঙ্ক থাকতো, একটা করে ট্রাঙ্ক থাকতো আর কি। তো যেদিন ঘটনাটা ঘটে সেদিন সবাই শুয়ে আছে। তো 4-5 জন শোয়া অবস্থায় একটা শব্দ শুনতে পায় আর কি। সবারই চোখ বন্ধ করে আছে। যখন শব্দ শুনতে পায় তখন রাসেল বিআই তো আরেকজনের গায়ের উপর হাত দিয়ে সবাইকে ইশারা করে যে আজকে একটা কিছু ঘটবে আর কি। তো যখন শব্দটা শোনার পরে তখন তারা মিটমিট করে তাকানোর পরে দেখে যে এরকম একটা হাত ঢুকাই দিচ্ছে আর কি। ওই শব্দ হওয়ার পরে দরজাটা একটু ফাঁক হয়ে গেছে, কিন্তু 4-5টা দরজাই কিন্তু বন্ধ, দরজাগুলি খিল দিয়ে লাগানো আর কি। তো শব্দ হওয়ার পরে একটু ফাঁক হয়ে যায়, আঙ্গুল পাঁচেকের মতো ফাঁক হয়ে যায়। তো তখন একটা হাত ওই দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দেয় আর কি। তো যখন ঢুকিয়ে দেয় তখন ওরা ভয় পায় আর কি। তবে হাতটা স্টিক লাইটের মতো ধবধবে সাদা ছিল আর কি। তো ভয়ে তাদের 4-5 জন ভয়ে ঠান্ডা হয়ে যায় আর কি। তো তখন তারপর যখন ভয় পাচ্ছিল, ঠিক তখনই হাতটা বের করে নিয়ে নেয়। তো নেওয়ার পরে তাদের পাশেই রোকন ঘুমন্ত অবস্থায় উঠে দাঁড়ানোর পরে আস্তে আস্তে হেঁটে ওই দরজা দিয়ে বেরিয়ে চলে যায় আর কি। তো চলে যাওয়ার পর আপনার 4-5 জন উঠে বারান্দায় যেয়ে দাঁড়ায়। যতক্ষণে ওনারা বারান্দায় যেয়ে দাঁড়াইছে ততক্ষণ দেখতে পায় যে মাদ্রাসার মাঝ মাঠে চলে গেছে, ওই রোকন মাদ্রাসার মাঝ মাঠে চলে গেছে আর কি। তো চলে যাওয়ার পরে দেখতে পাই যে রোকন আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর কি। যখন 4-5 হাত উপরে উঠে গেছে তখন ভয়ে 4-5 জন চিৎকার দেয় আর কি। চিৎকার দেওয়ার পরে ধেপাস করে রোকন পড়ে যায় আর কি। পড়ে যাওয়ার পর তখন সবাই চলে আসে, আরো ছাত্ররা চিৎকার শুনে চলে আসে এবং হুজুর চলে আসে আর কি। তো হুজুরা চলে এসে মাঝ মাঠ থেকে রোকনকে নিয়ে আসার পরে যখন রোকনকে রোকন যখন জ্ঞান ফিরে আসে তখন রোকনকে বলা হয় যে তুমি কোথায় গিয়েছিলে। তখন রোকন কিছু বলতে পারে না, তখন বলে কেন, আমি তো ঘুমিয়েছিলাম। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমার কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমি একটু পড়ে ফেলতে চাই। এবং অনেকেই এখানে আসেন, আবার অনেকে আসতে পারেন না, নানা কারণেই। তাদের মধ্যে একজনের ঘটনা আমি পড়ছি। যিনি লিখছেন ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। রাসেল ভাই, আমি জানি অনেক অনেক ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি নাহিদ হাসান, আমার বাসা পাবনাতে। আমার ঘটনাটি যদি আপনাদের পছন্দ হয় তবে পড়ে শোনাবেন রাসেল ভাইয়া। তাহলে আমি ঘটনা শুরু করি। ঘটনাটি 2010 সালের আনুমানিক সেপ্টেম্বর অক্টোবরে আমার নিজের সাথেই ঘটে। 2010 সালের এসএসসি রেজাল্ট বের হওয়ার পর আমি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হই। তখন যে কোনো একটা কারণে 6 মাস আমাকে স্টুডেন্টস মেসে থাকতে হয়। মেসটার একটা রুমে আমরা 4 জন থাকতাম। আমরা যে রুমটাতে থাকতাম তার পাশেই ছিল 2টা রুম। 4 জন একটা রুমে থাকার ফলে আমার লেখাপড়ায় খুব সমস্যা হতো। তাই রাতে ওরা ঘুমিয়ে যাওয়ার পর আমি পড়তে উঠতাম। ঘটনার দিনও আনুমানিক রাত 12টা-1টার দিকে আমি পড়তে উঠি। আগেই বলে রাখা উচিত, রোজ আমি যখন পড়তে উঠতাম তখন শুনতাম আমার রুমের সাথের বাথরুমে টিপ টিপ করে পানি পড়ছে।
স্বভাবতই আমি খুব বিরক্ত হতাম এবং যে দেখতাম পানির ট্যাপ খোলা, বন্ধ করে দিয়ে রুমে এসে আবার পড়তে বসতাম। 10-15 মিনিট পর আবার সেই শব্দ। আমি যে বন্ধ করে দিয়ে আসতাম আর ভাবতাম মনে হয় কেউ ভুলে খুলে রেখে গেছে। ঘটনার দিন এতই বিরক্ত হচ্ছিলাম যে আমার খুব মাথা ধরে গেল। আমি পড়া বাদ দিয়ে একটা গামছা নিয়ে গেলাম বাথরুমে ট্যাপটা বন্ধ করতে, বিশেষত মাথাটা ধুতে, এই আশায় যে যদি একটু ব্যথাটা কমে। আমি বাথরুমে ঢুকে দরজাটা বন্ধ করে গামছাটা পেছনের হ্যাঙ্গারের সাথে রেখে পানির ট্যাপ ছেড়ে দিয়ে মাথা রেখে চোখ বন্ধ করে মাথা ধুতে শুরু করলাম। মাথা ধোয়া শেষ করে পেছনে ঘুরে আসলে ভাই আমি যা দেখলাম তা আমি কেন যে কোনো স্বাভাবিক মানুষ কখনো প্রস্তুত থাকার কথা নয় সেটা দেখার জন্য। আমি দেখলাম আনুমানিক 20-22 বছরের একটা ছেলে গলায় গামছা পেঁচিয়ে বাথরুমের ছাদের আংটায় ঝুলে আছে। তার জিহ্বাটা মুখ থেকে অনেকটা বের হয়ে এসে ঝুলে আছে। এই ঘটনাটি আমার যখন মনে পড়ে তখন আমার শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে যায়। যাই হোক, তখন আমার মাথা কাজ করছিল না। আমার কি করা উচিত কিছুই বুঝতে পারছিলাম না। আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেললাম আর মনে মনে আল্লাহকে ডাকলাম আর বললাম, আল্লাহ, আমি কি করতে আসলাম আর আমার সাথে এটা কি ঘটে গেল। কিছু সময় পর আমি সাহস করে চোখ খুলে দেখি আমার চোখের সামনে কিচ্ছু নেই, আমি দাঁড়িয়ে আছি। তখন আমি তাড়াতাড়ি বাথরুম থেকে নিজের রুমে চলে আসলাম। তখন আমার শরীর এতই কাঁপছিল যে আমার মনে পড়ে যায় যে কোনো রকমে বিছানায় গিয়ে কাঁথা দিয়ে সমস্ত শরীর ঢেকে জড়সড় হয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি মেসের সবচেয়ে পুরাতন ভাইয়ের কাছে সব কথা খুলে বললাম। তখন তিনি আমাকে বললেন, বছর 3 আগে ওনারা ওই ভাইয়ারা যখন প্রথম মেসে আসেন তখন ওনাদের মতোই একজন বড় ভাই ওই বাথরুমে গলায় ফাঁস নিয়ে মারা যায়। আর এই দিনটা ছিল তার মৃত্যুদিন। এই ছিল ঘটনা। এবং সবচেয়ে বড় কথা যে আজকে রাতের বেলাতেও অনেকে হয়তো বাথরুমে যাবেন। সত্যি কথা বলতে কি যে আমি দুটো ঘটনা আজকে পড়েছি, সেই দুটো ঘটনা আমার সিলেক্ট করার সময় বারবার মনে হচ্ছিল যে সত্যিই যদি কেউ শুতে গিয়ে দেখেন যে আপনার মাথার বালিশটি অন্য কিছুতে পরিণত হয়েছে, বিশেষ করে আজকের ঘটনার মতো দুটো পাতে যদি পরিণত হয় তাহলে কি হবে। আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি সত্যি যদি বাথরুমে ঢুকে দেখেন অস্বাভাবিক কিছু একটা, তখন আপনি কি করবেন। সাধারণত রাতের বেলা যারা যদি বাথরুমে কোনো প্রয়োজন হয় তখন একটা ঘুম ঘুম ভাব কিন্তু থাকে এবং ওই মুহূর্তে অস্বাভাবিক কিছু দেখে ফেলাটা খুবই 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 ভয়ের ব্যাপার হওয়ার কথা। যাই হোক, কিছু SMS রয়েছে, সেই SMS গুলো আমি পড়ে ফেলতে চাই। আমি দেখছি যে আমাকে ফুর্তি ফিরোজ SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো ভাল লাগছে। আমাদেরকে ইমু SMS করেছেন লালবাগ থেকে। জুয়েল মিরপুর 10 থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে নিশি, এবং আমাদেরকে SMS করেছেন সুস্মিতা বণিক। তিনি লিখেছেন আই লাভ ভূত FM এবং তিনি চট্টগ্রাম থেকে SMS টি পাঠিয়েছেন। মিতু আমাদের SMS করেছেন। অনিক আমাদেরকে SMS করেছেন।